সবাইকে ভালোবাসার বাংলাদেশে আমি জুয়েল আপনার সঙ্গে। আপনি শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন। এবং আজকে আমাদের মাঝে রয়েছেন চুমকি আপু। লাস্ট উইকে আমরা তাকে অনেক বেশি মিস করেছি, তো একটু শুরুতেই চুমকি আপুর কাছ থেকে জেনে আসি যে আজ তিনি কেমন আছেন এবং গত এপিসোডে তিনি আসলে আমাদেরকে মিস করেছেন কিনা। হ্যালো চুমকি আপু। হ্যালো, আজকে কেমন আছেন? ফাইন, থ্যাংক ইউ। ওকে, ফাইনালি আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। লাস্ট উইকে আমি আর হিলোল ভাই আপনাকে অনেক মিস করেছি। আমাদের দুজনকে আমরা দুজনে মিলে একটা গল্প শুনেছি স্টুডিওতে, অন্যান্য এপিসোডে আপনি থাকেন। সো আজকে মনে হচ্ছে স্টুডিওটা একেবারে পরিপূর্ণ এবং আজকে লাইটটাও একটু বেশি। হিলোল ভাই, আপনার কি মনে হচ্ছে? আজকে উনি সুস্থ হওয়ার পর অনেক বেশি এনার্জেটিক। আমরা অনেক এনার্জি দেখছি। একটু আগে অনেক চিনি দিয়েছি, উনি অনেক চিনি দিয়ে কফি খেয়েছেন। আজকে অনেক এনার্জি পাওয়া যাবে। মুখ আটকায় গেছে, আমি আজকে অনেক কম কথা বলবো সেই জন্য। ওকে, আজকে একটু শুরুতে জানিয়ে রাখি, আমরা আজকে শুনবো শানুর গল্প। আমাদের ভালোবাসার বাংলাদেশে আজকে অতিথি হয়ে রয়েছেন শানু, যিনি পড়ালেখা করছেন শান্ত মরিয়াম ইউনিভার্সিটিতে। এবং শানুর একটু আপত্তি থাকার কারণে আসলে শানুর ছবি আমরা আমাদের ফ্যান পেজে পোস্ট করতে পারছি না। তবে যথারীতি হিলোল ভাই এবং চুমকি আপুর ছবি আমরা কিছুক্ষণের মধ্যে পোস্ট করব। আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদেরকে SMS পাঠাতে চান নাম্বারটি জানিয়ে দিই 16260 16260। আর যারা আমাদেরকে ফেসবুকে লিখতে চান, ফেসবুকে আমাদের যে পেজটি রয়েছে DFM 90.4, সেখানে গিয়ে লিখতে পারেন। সো স্বাগত সবাইকে ভালোবাসার বাংলাদেশে। হিলোল ভাইকে জিজ্ঞেস করা হয়নি মানে অন এয়ারে যে হিলোল ভাই কেমন আছে। আমি জানি হিলোল ভাই খুব ভালো আছে, খুব ভালো। এবং হিলোল ভাই গত এপিসোডে আমরা শুনেছিলাম আমাদের একজন বন্ধুর গল্প, যিনি চিঠি লিখে আমাদের মাঝে এসেছিলেন। আজকে শানুর গল্প আমরা শুনবো। শানু আমাদের অফিসে এসে যোগাযোগ করেছিলেন। সো আপনি যদি একটু বলে দিতেন যে যারা আসতে চায়। আসলে আমাদের এখানে যারা আসতে চান, এই প্রোগ্রামে যারা নিজেদের গল্প শোনাতে চান, আপনাদের হয়তো একটা ধারণা থাকতে পারে যে শুধুমাত্র SMS করেই হয়তো এখানে আসা যায় বা মেইল করে। আসলে তা না। চিঠি লিখে আপনি যদি এলাবোরেটলি আপনার গল্পটা আমাদেরকে লিখে পাঠান তাহলে বুঝতে সুবিধা হয়। বা অফিসে এসেও যদি আপনি আপনার গল্পটা বলে যেতে পারেন তাহলে সেটাও আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। অফিস হচ্ছে নাভানা টাওয়ারে, লিফটে 15। এখানে এসে ভালোবাসা বাংলাদেশের আলাদা টিম থাকে, তারা আপনার গল্প সবসময় শোনার জন্য প্রস্তুত থাকে। সো আপনার গল্প এখানে এসে শেয়ার করবেন। আপনার গল্প যদি ভালো লাগে অবশ্যই আমরা একসাথে বসে 2 ঘন্টা আড্ডা দেব এবং গল্প শুনব। শানু বলেন, আপনার গল্প শুরু করি আজকে আমরা। ধন্যবাদ। আমার নাম শানু, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি ছোটবেলা থেকে শুরু করি না? হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে আমার বাড়ি নোয়াখালী। আমার পড়াশোনা HSC পর্যন্ত নোয়াখালীতে কমপ্লিট। দেন আমি ঢাকায় আসি। তবে ছোটবেলাটা বলতে গেলে সেটা হচ্ছে আমার ছোটবেলা ছিল এরকম যে আমি এক মেয়ে, আমার 4 ভাই, বাবা বিজনেস করে। ছোটবেলাটা অনেক মজার, আসলে প্রত্যেকটা মানুষেরই অনেক মজার থাকে, সেই হিসেবে আমারও অনেক মজার ছিল। বাবা সবসময় দেখা গেছে যে আমার ভাইদেরকে যেভাবে টেক কেয়ার করতো, আমার প্রতি এক্সট্রা একটু মনে হয় সব বাবারাই একটু এরকমই থাকে, মেয়েদের প্রতি একটু উইক থাকে। সেই হিসেবে আমার বাবাও এরকমই ছিল। তো আমার বাবা ছিল আমার মানে দাদার ফ্যামিলির, আমার বাবাই বড়, এরপরে আমার চাচারা, ফুফুরা। তো সবকিছু মিলিয়ে বাবার উপরে অনেক বেশি দায়িত্ব ছিল, অনেক বেশি চাপ ছিল। তারপরেও কিন্তু আমার বাবা এত বেশি ধৈর্যশীল, এত বেশি অ্যাক্টিভ, কিংবা এত বেশি সহানুভূতি যে উনি কখনো নিজের কথা না ভেবে সবসময় আশেপাশে কিংবা অন্যান্য সবাই, ফ্যামিলি মেম্বার, সব দিকেই খেয়াল করতে পারে। তা আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এখনো শিখি। ছোটবেলাটা বাবার সাথে সবকিছুই শেয়ার করতাম। স্কুলে যে বাবাই নিয়ে যেত সবসময়, এমনকি কলেজ লাইফ পর্যন্ত বাবাই সবসময় নিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে যে আমার মা সবসময় অসুস্থ থাকতো। আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমি দেখতাম যে মা সবসময় অ্যাজমার সমস্যা ছিল, তারপরে আরো অন্যান্য সমস্যা, সবকিছু মিলিয়ে উনি দেখা গেছে যে ঢাকায় থাকতো 22 দিন আর নোয়াখালীতে থাকতো হয়তো 8 দিন।
এভাবে সময়গুলা যায়। ঢাকায় 22 দিন থাকতো ডাক্তারের জন্য, ট্রিটমেন্টের জন্য। তো মানে সবসময় দেখেছি যে আম্মু সবসময় অসুস্থ বুদ্ধি হওয়ার পর থেকে, এমনকি এখন পর্যন্ত। আচ্ছা। তবে আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমত এই মুহূর্তে আমার মা ভালো আছে, যেটা বলতে অনেক বেশি ভালো লাগে। তবে ওনার ভালো থাকাটা একটু মজার, সেটা হচ্ছে কেমন, এই আপনি দেখবেন ভালো আছে, এই কিছুক্ষণ পরে হয়তো কোনো কারণে আপনি গিয়েছেন, দেখবেন যে উনি আর নড়তে পারতেছে না, কিংবা শোয়া থেকে উঠতে পারতেছে না, এমন অবস্থা, পানি খেতে পারতেছে না। তো উনি যখন ভালো হয় তখন আমরা খুশি হয়ে আবার ভয়ে ভয়ে থাকি যে কখন আবার অসুস্থ হয়ে যায়। এই হলো মায়ের অবস্থা। তারপরে আমার মা এভাবেই চলে। এরপরে আমার ছোট ভাইরা তো সবাই আমার ছোট, সেটা বলেছি, সবাই পড়াশোনা এখনো রানিং। আর আমি যখন ক্লাস 2তে পড়ি, আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার কাকার বিয়ে হয়। এরপরে একে একে প্রত্যেকটা কাকাকে সেই আব্বুই বিজনেস পড়াশোনা কমপ্লিট করায়, আমার দাদা কিছুই করতো না, কমপ্লিট করায়। তারপরে হচ্ছে বিজনেস, সবাই বিজনেসম্যান, কেউ কোনো জবে নাই। বাবা পার্টসের বিজনেস করতো, মোটর পার্টসের। এমনকি আমার বাবার বলতে গেলে ছোটখাটো একটা ফ্যাক্টরি ছিল নোয়াখালীতে। হ্যাঁ, নোয়াখালীতে। এমনকি আমার বাবা এমন যে ওনাকে মানে কি বলবো, আমি হয়তো নিজের কথা অনেকে ভাবতে পারে যে এখানে যারা আসে সবাই মনে হয় শুধু নিজের সবকিছু উপরে তুলে কথা বলে, কিন্তু আসলে তারাই আসে যারা ওরকমটা ফিল করে। তো আমার বাবা এরকম যে মানে ওনাকে পুরো নোয়াখালীর বলতে গেলে মানে 70% মানুষ চিনে। এমনকি যে কোনো কাজে, ব্যবসায়িক কাজে হোক, যে কোনো কাজে, যে কোনো অকেশনে ওনাকে চাই। তো ওই হিসাবে আমার কদরটা ছিল অনেক বেশি, যেহেতু আমি বড়। আর এখানে আরেকটা কথা বলা দরকার যে আব্বু আম্মুর বিয়ের প্রায় 6 বছর পরে আমার জন্ম। সবকিছু মিলে আল্লাহটা ছিল অনেক বেশি, আদরও ছিল অনেক বেশি। আমি কিন্ডারগার্টেন স্কুল থেকে পড়াশোনা করি। আমাকে যখন স্কুলে ভর্তি করাতে নেয় তখন আমার বয়স 3.5 বছর। কিন্তু অনেক ট্যাটনা ছিলাম বলে মানে স্কুলে টিচাররাও নিয়েছে, এমনকি ক্লাস 1-এই শুরু করতে হয়েছে। ট্যাটনা মানে কি? ট্যাটনা মানে অনেক বাচ্চা আছে না যে কথা বলতে দেখা গেছে 3.5 বছর বয়সে কিন্তু অনেকে পুরোপুরি স্পষ্ট কথাও বলতে পারে না। যেমন আমার ছোট ভাইটা, আপনারা একটু আগে দেখছেন যে সে কিন্তু 3.5 বছরের পরে, তাকে অনেক ডাক্তার দেখানোর পরে তারপরে সে কথা বলছে। তো হিসেবে আমি অনেক ফাস্ট ছিলাম, যার জন্যই আব্বু আম্মুকে স্কুলে নিয়ে গেছে। এমনকি টিচাররা যাই জিজ্ঞেস করছে পারছি, স্কুলে ভর্তি করাই দিয়েছে। তো সবকিছু মিলিয়ে পড়াশোনাটা খুব তাড়াতাড়ি শুরু হয়। দেন আমি কিন্ডারগার্টেন শেষ করে যখন নোয়াখালী গার্লস স্কুল, সরকারি গার্লস, সেখানে চান্স পাই, এমনকি সেখানে পড়াশোনা শুরু করি। সেখানে যখন আমি ক্লাস 9-এ, তখন আমাদের কাজিন হয়, প্রতিবেশী কাজিন একটা আপু। ওই আপুর বিয়ে হয় হচ্ছে, ওনার নানার বাড়ি হচ্ছে চরে। আপনারা হয়তো নোয়াখালী যারা গিয়েছে কিংবা যারা জানে তারা জানবে যে চরে, এমনকি এরপরে নিজুম দ্বীপ, এরপরে হাতিয়া, সন্দ্বীপ, এরকম। তো চরে ওনার নানার বাড়ি, ওইখানে বিয়ের অনুষ্ঠান ছিল। তা আমরা সেখানেই যাই। যাওয়ার পরে মজার ব্যাপার যে আমি তখনও, যেহেতু আমার বয়স হিসেবে আমি পড়াশোনায় মানে অনেক বেশি আগানো, কিন্তু ওইভাবে কিন্তু আমার ম্যাচুরিটিটা আসে নাই। অনেক সেই ছোট আমার ছোট ভাইদের সাথেই আমি ওইভাবেই চলতেছি, ওইভাবেই আমার খেলাধুলা হচ্ছে, সবই ওইরকম। আমি যখন ওইখানে বিয়েতে যাই তখন ওই আপুটার মামাতো ভাই, এটা আমার হাজব্যান্ড। আজকে না, ওর সাথে আমি শেয়ার করেছি, কিন্তু এভাবে ডিটেলস শেয়ার করা হয়নি। মামাতো ভাই, আমরা যখন গাড়ি থেকে নামি তখন সে কোন জায়গা থেকে দেখে আমি জানি না। এরপরে হলো কি, আমরা যখন সবাই মিলি ওই মামার বাড়ি থেকে ওই আপুটার শ্বশুর বাড়ি চলে যাই, সেটার দূরত্ব অনেক দূর, অনেক, প্রায় গাড়িতে করে মানে মাইক্রোবাসে করে প্রায় 1.5 ঘন্টার উপরে লাগছে। তার মানে অনেক দূর। ওই ভাইয়াটা ওইখানে চলে গেছে,
এমনকি সবচেয়ে মজা হচ্ছে এটাই যে উনি লুঙ্গি পরে গেছে, আর যখনই লুঙ্গি পরে গেছে তখনই ওই আপুটা দেখে ওকে সাথে সাথে ঘর থেকে বের করে দিছে যে তুই আমার নতুন শ্বশুর বাড়ি আসলি, তুই লুঙ্গি পরে আসলি, এটা কোনো হলো, কেউ দেখার আগে তুই তাড়াতাড়ি বের হ। পরে ও বলতেছে যে না, আমি আসলে এখানে একটা মেয়েকে দেখছি, আমি ওরে দেখে আমি দৌড়ায় চলে আসছি, আমি ওর সাথে একটু কথা মানে কি পড়া ছিল তার খেয়াল নেই আসলে, তাকে দেখতে যে অবস্থায় ছিল। আসলে কি দৌড়ে গেছিল? বাসে নিশ্চয়ই গেছে। কিন্তু কেন জানি না যে এরকমটাই হলো। আমি কিন্তু বলে রাখি যে আমি আহামরি সুন্দরী কখনোই ছিলাম না, এখনো নাই, তবে এখনের চেয়ে আরো বেশি কিউট ছিলাম। না, আপনি এখনো যথেষ্ট কিউট। আমরা আসলে আপনার ছবিটা পোস্ট করতে পারিনি, কিন্তু আমরা তো দেখছি। আর তখন কিন্তু মানে আচ্ছা যাই হোক, পরে আপুটা আমরা শুনতে চাই শানু, আমরা শুনতে চাই। পরে আপুটা ওকে বের করে দেয়, বের করে দিয়ে আমাকে আর কিছু বলে নাই। আমার আম্মুও ছিল, ও বলার সাহস পায়নি আপুটা। পরে যাই, যখন আমরা চলে আসি আমাদের বাড়িতে, এমন আপুটা বিয়ের পরে হয় না যে বিয়ের 2-3 দিন পরে বাবার বাড়ি বেড়াতে আসে, ওই রকম আসছে। আসার পরে আমাকে ডাকছে, আমি গেলাম, যাওয়ার পরে বলছে যে এই ব্যাপার। আমি বিষয়টাকে পাত্তাই, মানে আমার কাছে ওটা কোনো সিরিয়াসও কিছু না, আবার মজারও কিছু না। আমি এসে সাথে সাথে আম্মুকে বলে দিছি। এমনকি ওই আপুটাই আবার আমাকে একটা চিঠি দিছে, ওই চিঠিটাও এনে আমি আম্মুর হাতে দিয়ে দিছি। ওই ভাইয়ের হ্যাঁ লেখা চিঠি। চিঠিটা আজকে আমি অনেক খুঁজেছি বাসায় যে কোথায় আছে। চিঠিটা এত মজার ছিল যে আমার বিয়ের প্রোগ্রামে কয়েক লাইন কি মনে আছে? না, অনেক আগের কথা, আর এরপরে আর আমি পড়িও নাই, তবে এত মজার ছিল, আমার ওই পরিবেশটা মনে আছে। সেই চিঠি এতদিন কিভাবে থাকবে? থাকার কথা, যেহেতু কেন বলতেছি সেটা, যে আমার আন্টি যেহেতু একটা প্রোগ্রামে সবাই আসছে, আমার আন্টিরা ছিল, সবাই ওই চিঠিটা ফটোকপি করে নিচ্ছে, এত বেশি মজার ছিল। হ্যাঁ, আর আমিও একেবারে এটা সবাইকে দিয়ে দিছি। এমনকি আম্মু বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, দিছো আমাদেরকে, তোমার আব্বু আসলে বললো না, আব্বু খেপে যাবে কিংবা তার বাবার কাছে বিচার দিবে না। আমি মজার ছোটে আমি আব্বুকে বলে দিছি যে আব্বু এই ব্যাপার। তারপরে আব্বু আবার অনেক ভালো সব দিক থেকে। আব্বু এটা নিয়ে কোনো কিছু না, হ্যাঁ ঠিক আছে, মেয়ে তো আমাদেরকেই বললো, আর তো কিছু না। তারপরে এরপরে ওই ভাইয়াটা আবার আগে তো ছিল ওই যে টেপ রেকর্ডার, যে ফিচার ক্যাসেটটা, ওইগুলা কতগুলা পাঠাইছে। তো ওইগুলা আর আমি হাতে নিই নাই, কারণ আম্মু বলে দিচ্ছে যে কারো দেওয়া কিছু নিবা না, কিংবা চিঠিটা কেন নিলাম। পরে আমি বলছি যে আপু আমার জোর করে দিয়ে দিছে, আর আমি আপনাকে দেখাবো বলেই আনছি। তা আম্মু নিষেধ করে দেওয়ার পরে ওই চিঠি, ওই ক্যাসেট গুলো আমি আর হাতে নিই নাই। তারপরে হচ্ছে আরো কি কি গিফট দিছিল, আমি কোনো কিছুই খুলে দেখি নাই। আমি বলছি যে এগুলো নিলাম, মাইর দিবে, আর আনা হয়নি। পরে ওই ভাইয়াটা অনেক দিন মনে হয় ওনার মাকে বলছে, পরে ওনার মা ওনার বাবাকে দিয়ে আব্বুর কাছে বলছে। আব্বু বলছে আমার মেয়ে মাত্র 9-এ উঠছে, এটা তো সম্ভবই না, আর বিশেষ করে আপনাদের এই চর এলাকাতে তো নাই। দুষ্টমি করে বলে ফেলছে, কারণ হচ্ছে ওনাদের সাথে অনেক ফ্রেন্ডলি ছিল, আপনাদের এই চর এলাকাতে তো নাই। তারপরে ওই ছেলেটাকে কিন্তু বলতে গেলে ওই আপুর ফ্যামিলি সবাই মানে ব্ল্যাকমেল করতো। কিভাবে? ফোন তো আর তখন ছিল না ওইভাবে। যখন ওই যে অন্যান্য অনুষ্ঠানে আপুরা যাইতো, আপুর ছোট বোন একটা ছিল, ও যাইতো, ও অনেক দুষ্টু ছিল, ওরা কাজিনরা ছিল অনেক, প্রায় 25টা না 30টা কাজিন। তো সবগুলা একদিন কি করছে, ওই ভাইয়াটাকে ডেকে, আমি কিন্তু যাইনি, আমি জানিও না, আরেকটা প্রোগ্রামে যাই বলছে যে এই ব্যাপার, শানু আসছে, বলে যে কোথায়, যে ওই ঘরে আছে, কোথায় আছে, কোন রুমে আছে সেটা বলবো না, আগে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াও। আর তার কাছ থেকে অনেক জিনিস। উনি তখন কি পড়তেন? মাত্র ইন্টারে পড়তো। আচ্ছা, হ্যাঁ, তারপর আইসক্রিম, হ্যাঁ, তারপরে খেয়ে দে, তারপর ওরা বলছে যে ও আসে নাই। এরকম মজা করতো। আচ্ছা যাই হোক, ওইটা আমার ওইভাবে করে মাথায় ঢুকে নাই, ওইখানেই ওটা শেষ। এরপরে হলো আমি সবসময় এমন ছিলাম, আমি একটু বলি যে আমি সুন্দর করে কথা বলতে পারি কিনা জানি না, আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে যারা সুন্দর করে কথা বলে আমি তাদেরকে অনেক বেশি পছন্দ করি। এমনকি তাদের কথা শোনার জন্য টিভিতে সবসময় কিন্তু আমি নাটক সিনেমার চেয়ে আমি টক শো গুলা বেশি দেখি। তারপরে হচ্ছে বসার স্টাইল কেমন, কে কিভাবে কথা বলে, কারটা বেশি সুন্দর, তারপরে হচ্ছে যে এই যে স্কুল বিতর্ক যেটা, সেটা শোনা, বিভিন্ন মডেলদের যখন ইন্টারভিউ হয়, সাক্ষাৎকার হয়, বিশেষ করে ঈদে হয়, ওইগুলো আমি মিস করি না। নাটক আমি দেখলাম কি না দেখলাম সেটাতে আমার কোনো ইয়ে নাই, কিন্তু আমি ওইগুলো দেখবো, আমার কথা শুনতে ভালো লাগে। তো এই জন্য আব্বু সবসময় বলতো
যে আবার আরেকটা জিনিস যে আমাকে আব্বু আম্মু এখনো বলে যে এই মেয়েটাকে আজ পর্যন্ত আমরা কোনোদিন বলতে হয় না যে এই কাজটা করো না, এই কাজটা করো, নয়তো বা এটা ভালো না, নয়তো বা এটা খারাপ। যেমন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে আমরা সবাই গিয়েছিলাম। তো আব্বু যখন চলে আসবো, বাড়িটাও দূরে ছিল, চলে আসবো, তখন আব্বু হয়তোবা ওইভাবে চিন্তা করে নাই, এমনি বলে ফেলছে। আমাদের দোকানে একটা ছেলে ছিল, কাজ করতো। তো কাজ করতে বলতে কি, মোটামুটি ও আব্বুর অনেক কাছের ছিল। তো ও বাইক নিয়ে গেছে, আব্বুও বাইক নিয়ে গেছে। এখন আব্বু হঠাৎ আমাকে, আমি জানি না আব্বু হয়তো মানে কতটুকু কি চিন্তা করে বলছে। আব্বু বলছে যে ঠিক আছে, আমি তোমার আম্মুকে নিয়ে যাই, তুমি ওর মোটরসাইকেলে উঠো। আমি কিন্তু তখন অনেক ছোট, 6 কি 7-এ। কিন্তু আমার খুব ইগোতে লাগে। আমি আব্বুর বলি যে আমি যাব ওর গাড়িতে, ও তো ছেলে, ওর পিছনে করে আমি যাব কেন? আমি না হয় তার সাথে যাব, কিন্তু সবাই তো আপনাকে খারাপ বলবে। হ্যাঁ হ্যাঁ, ও অমুকের মেয়েকে দেখছি দোকানের ছেলের সাথে আসতে। তা আব্বুর হঠাৎ মাথায় এসে বলে যে মা আমার ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, তোমার আম্মু ইয়েতে যাক, বাসে যাক। এই ধরনের টুকিটাকি বিষয়গুলো নিয়ে দেখা গেছে যে আব্বু আম্মু অনেক বড় সিরিয়াস কিছু নিয়েও সে আমি 6-7 থাকতে থেকে আমার সাথে শেয়ার করতো। এমনকি মানে বলতে গেলে যে আমি যেটা বলতাম সেটাকে ওনারা অনেক বেশি গুরুত্ব দিত। তো এইভাবে যখন বড় হতে থাকি, তখন একটা পর্যায়ে হয় যে আমার ছোট ভাইরা পরপরই ওরা সবাই ছোট, মানে শুধু জাস্ট আমি হলাম যে আব্বু আম্মুর বিয়ের অনেক বছর পরে, এরপরে কিন্তু আমার ভাইরা সবাই পিঠাপিঠি। তখন আমার ভাইদেরকে, আপনি বড়, সবার আমি বড়, হ্যাঁ। আচ্ছা। আর ওরা ছোট, আর একদম ছোট জন তো এখানে আসছে। তারপরে ওরা সবাই আবার দেখা গেছে কি, আবার ওরা কেউ আবার প্রাইভেট পড়তো না, মানে কোনো টিচারের কাছে না, তারা আপুর কাছে পড়বে। তো ক্লাস 9 পর্যন্তই তারা আম্মু এবং আমার কাছে পড়ছে। এমনকি আমার যে ভাইটা এখন অনার্সে পড়ে, সে কিন্তু আমার কাছে পড়েই নোয়াখালী জেলা স্কুলে চান্স পাইছে, কিংবা ক্লাস 8-এ বৃত্তি পাওয়া, মোটামুটি ভালো করছে। তো সবকিছু মিলিয়ে না আব্বু আম্মু আমার উপর অনেক বেশি আস্থা চলে আসছে যে হ্যাঁ, ও অনেকের মেয়েকে নিয়ে অনেক কথা শুনতে হয়, অনেক কিছু হয়, কিন্তু আমার মেয়েটা মাশাল্লাহ। আরেকটা ঘটনা, সেটা হচ্ছে একটা হিন্দু মেয়ে ছিল আমাদের সাথে, নাম বলবো না, তাহলে ও হয়তো অনেকটা ছোট হয়ে যাবে। সে আমার সাথে মানে স্কুলে যেত সব সময়। তো ও যাওয়ার সময় না, ও সবসময় বেশি জোরে জোরে হাসতো আর জোরে জোরে কথা বলতো। তা আমি ওরা একদিন আমি বলি যে দেখ, তুই এখানে ভাড়া থাকস, কিন্তু আমি এখানে স্থায়ী। তুই যে হাসতেছস, সবাই কিন্তু তাকায় দেখবে, এমনকি তোরে কিছু বলবে না, সবাই বলবে যে অমুকের মেয়ে সহ ছিল, কিন্তু আমি হাসতেছি না, কিংবা আমি দুষ্টুমি করতেছি না, তখন কিন্তু বদনামটা আমার হবে, এমনকি আব্বু অনেক কষ্ট পাবে। এটা বলার পরে সে অনেক ক্ষিপ্ত হয়ে সে বাসায় গিয়ে, ওর হয়তো লাগছে, ও বাসায় গিয়ে ওর বাবাকে উল্টাপাল্টা বলছে যে আমার এইসব বলছে। তো ওর বাবা পরে আমারও বলছে যে এই ব্যাপার কি হয়েছে। পরে আমি বলছি আর বলে যে হ্যাঁ ঠিক তো, তুমি ওরই সাথে পড়ো, কিন্তু তোমাদের বুদ্ধিতে কতটুকু তফাৎ। সেই থেকে উনি আমার সাথে ওরে আরো বেশি আসতে দেয়, আর সেই থেকে সেও সুযোগ পায় সব সময় আমার বিরুদ্ধে লাগার। হ্যাঁ, এটা নিয়ে অনেক সময় অনেক কিছু ছোটখাটো টুকিটাকি স্কুলে অনেকভাবে টিচারদের কাছে বিচার দেওয়া, কিংবা ওর মা বাবার কাছে বিচার দেওয়া, অনেক কিছু করছে। এখন সে ধানমন্ডিতেই থাকে, অনেক ভালো আছে, ওর একটা বেবি আছে। তারপরও আমি দেখতে গিয়েছিলাম ওর বেবি হওয়ার পরে। তারপরে যখন স্কুলটা শেষ হয়ে যায়, আমার আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার এটা ব্যাড লাক যে আমি কখনো যেটা চাই সেটা হয় না। সেটা কিরকম, আমি স্কুলে টিচারদের, আমার একটা জিনিস যে আমি অন্য কারো ভালোবাসা পাই আর না পাই, আমি মা বাবা এবং টিচারদের ভালোবাসা অনেক বেশি পাইছি। কিন্তু এটাও বলা দরকার যে আমরা সব ভাই বোন আত্মীয় স্বজনের ভালোবাসা পাই নাই। আমরা এই জিনিসটা থেকে অনেক বঞ্চিত। আত্মীয় স্বজনের ভালোবাসা মানে সেটা মায়ের দিক থেকে হোক, বাবার দিক থেকে হোক, কোনো দিক থেকে পাইনি। কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের ঘরে এমন অবস্থা থাকতো যে মায়ের ফ্যামিলির মিনিমাম 7-8 জন, বাবার ফ্যামিলির অনেক বেশি, সব সময় মনে হয় যেন একটা হোটেল এরকম থাকতো। কিন্তু ফাইনালি দেখা গেল যে আসলে সবাই সবার ঠেকায় আসতো, কিন্তু ভিতর থেকে কেউ আমাদেরকে ভালো জানতো না।
পরে যখন আমি ওই যেটা বললাম যে আমি যা চাই সেটা পাই না, সেটা এরকম যে আমি স্কুলে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হচ্ছি, প্রত্যেকটা জিনিসে ভালো করতেছি, কিন্তু আমি ফাইনালি যখন পরীক্ষা দিতে যাই কোনো না কোনো প্রবলেম আমার হয়ে যায় বোর্ড পরীক্ষাগুলোতে। যেমন এসএসসিতে কিন্তু আমার মনের মতো করে কোনো রেজাল্ট আসে নাই। সেটা একটাই কারণ ছিল, আমার ফিজিক্সের যে আমরা যে এক্সট্রা পেপার নিই সেই পেপারটা আমার মনে আছে, আমি টিচারকে বলেছি যে আমি এক্সট্রা পেপার প্রথমে একটা নেওয়া হয়েছে, ওইটা স্টাবলার করছে, এর পরেরটা ঘন্টা দিয়ে দিছে, আমি বলছি যে আমার এটা স্টাবলার করা হয়নি, কিন্তু উনি বলছে আমি করে নিব। তো এখন ধারণা করে নিচ্ছি হয়তোবা ওই পেজটা লাগানো হয়নি, ভুলে গেছেন হয়তো। তো সবকিছু মিলিয়ে না আমার মানে কোনো না কোনো দুর্ঘটনা হবে। এইচএসসিতে হলো কি, এইচএসসির সময় আমার টেস্ট পরীক্ষার সময় আমি অসুস্থ হয়ে যাই, সেটা কলেজেই। এমন অসুস্থ হই মানে খুবই গুরুতর অসুস্থ হই, নোয়াখালী হাসপাতালে থাকা লাগছে আমার 15 দিন থাকার পরে কি সমস্যা কি হয়েছে কোনো কিছুই ডাক্তাররা বলতে পারে না। পরে সেখান থেকে ঢাকায় নিয়ে আসলো, ঢাকায় আনার পরে ঢাকায় ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখলো যে হ্যাঁ ওর বয়স হিসাবে ওর পড়ার চাপটা বেশি ছিল, তার মধ্যে সায়েন্স ছিল, এমন সামনে পরীক্ষা টেনশন ছিল, সবকিছু মিলিয়ে ওর মানে ফুসফুসের পাশে, এটা ডাক্তারদের কথা আমি তো আর জানি না, যে নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে ব্যথাটা শুরু হয়েছে, আর অন্য কোনো প্রবলেম না ওর হচ্ছে যে বয়সটা কভার করার জন্য ওরে পড়াশোনা গ্যাপ দিতে হবে, এইটাই ছিল ট্রিটমেন্ট। কিন্তু নোয়াখালীতে উল্টা পাল্টা ওষুধ দিয়ে, স্যালাইন দিয়ে, ইঞ্জেকশন দিয়ে আমাকে অনেক বেশি অসুস্থ করে ফেলছে। এই তারপরে আচ্ছা যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আব্বু বলল যে না পরীক্ষা দেওয়ার দরকার নাই, আমি পরীক্ষা গ্যাপ দিই। গ্যাপ দেওয়ার পরে আমি যখন আবার শুরু করতে যাই, পরীক্ষা দিতে যাই, তখন সমস্যা হলো যে আমি যেদিন প্রবেশপত্র পাবো সেই দিনে আমি কলেজে গেছি প্রবেশপত্রের জন্য। কলেজে যারা প্রবেশপত্র দেয় তারা মূলত টিচার না, ওরা অফিস রুমের স্টাফ থাকে। তো উনি আমাকে দেখাইছে যে হ্যাঁ ঠিক আছে এটা আছে, তুমি ওখানে সিগনেচার করে নিয়ে যাও। কিন্তু আমি প্রবেশপত্রটা যখনই সিগনেচার করে আনতে গেছি তখনই আর উনি প্রবেশপত্রটা খুঁজে পায় না। তো কি ব্যাপার প্রবেশপত্র, আপনি তো একটু আগে আমাকে দেখালেন। বলে যে না তাহলে এটা মনে হয় কোনো না কোনো কারণে ভুল হয়েছে, অন্য কোনো কারো প্রবেশপত্র ছিল একই নামে, কিন্তু তোমারটা নাই। পরে প্রবেশপত্র পেলাম না, পরীক্ষার বাকি ছিল মাত্র অল্প কত, প্রবেশপত্রটা কিন্তু একদমই কাছাকাছি সময় দেয়। পড়ার কুমিল্লা এভাবে করে দৌড়াদৌড়ি করে আব্বু ট্রাই করছে, ওইভাবে করে হয় নাই, যার জন্য ওই বছরটা আমার লস হয়ে গেল। এমন এরপরে আব্বু যখন আমার এত টেনশন দেখতেছে তখন আব্বু বলতেছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার সায়েন্স নেওয়ার দরকার নাই, তুমি এক কাজ করো, স্কুল কলেজ থেকে ওই যে প্রাইভেট ভাবে যে ওই বছরে পরীক্ষা দেওয়া যায়, ওই বছরের রেজিস্ট্রেশন এরকম, তাহলে ওই রকমটা করো। তো দিব কি না দিব, আবার সেখান থেকে কিন্তু সায়েন্স নেওয়া যায় না, কমার্স অথবা আর্টস, এই দুইটা জিনিস নিয়ে করতে হয়। তো এইসব চিন্তা ভাবনা করে এর পরের বার আমি কি করলাম যে হ্যাঁ ঠিক আছে, একদম লাস্ট মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত নিয়ে আমি আর্টসের রেজিস্ট্রেশন করলাম। করার পরে আমি মাত্র এক মাস 12 দিন পরে আমি পরীক্ষা দিছি, যেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, আমি কোনো কিছু আর্টসের সম্বন্ধে বুঝি না। তারপরেও ওই 1 মাস 12 দিন পরে আমি পরীক্ষা দিয়ে তারপরে আমি মোটামুটি একটা রেজাল্ট আসে। কিন্তু শানু আসলে ফাইনালে এটা কি বের করা গিয়েছিল যে আপনার অ্যাডমিট কার্ডে আসলে সমস্যাটা কি ছিল, আপনার আসলো না কেন? পরে আসলে যখন আব্বু অনেক চেষ্টা করছে, কুমিল্লা প্রায় উনি অনেকবার গিয়েছে, কুমিল্লার নোয়াখালী কিন্তু মোটামুটি অনেক দূরত্ব। তারপর আব্বু ব্যবসায়ী মানুষ, অনেকবার গেছে, আমি সহ 2 বার গিয়েছিলাম, প্রায় 25 থেকে 30 হাজার টাকা ওই সময়টাতে খরচ হয়েছে, কিন্তু এটার কোনো ফল আসে নাই। কত সালের কথা? এটা হচ্ছে 2008 এর কথা। আচ্ছা। কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। এই জন্যই পরে আব্বু মানে অনেক বিরক্ত হয়ে পরে বলছে যে হ্যাঁ ঠিক আছে এটা বাদ দাও, তার চেয়ে ভালো তুমি ওইভাবে পরীক্ষা দাও। আপনি তো ফর্ম ফিল আপও করেছিলেন। হ্যাঁ, তার মানে একেবারে পিওর ব্যাড লাক আসলে, একদমই মানে চিন্তা করা যাবে না। অ্যাডমিট কার্ডটা আসলো না, এটা আসলে দুঃখজনক। এবং এরপরে আপনি সাবজেক্ট চেঞ্জ করে মানে বিভাগ পরিবর্তন করে এবং মাত্র মানে অল্প পড়ার কারণে হয়তোবা আমার মনের মতো করে রেজাল্টও আসে নাই। মাত্র 1 মাস 12-13 দিন পরে আমি পরীক্ষা দিছি।
এরপরে এই দুইটা থেকে বোঝা যায় যে আমি আর আসলে কতটা ব্যাড লাক। এরপরে আর আমি কোনো ভার্সিটির ফর্ম তুলি নাই, কারণ আমার একটা মানে কেমন জানি একটা ভিতরেই রাখছিল যে না থাক, ফর্ম তুলবো না, আমি আর জেনারেল লাইনে পড়বো না, আমি অন্য কোনো সাবজেক্টে পড়বো। এবং সেটা কিভাবে পড়বো সেটা সে সম্বন্ধে আমি জানি না, কারণ হচ্ছে তখন কিন্তু ঢাকায় এভাবে আসা কিংবা ফেসবুক কোনো কিছুই এরকম ভাবে ছিল না যেটা জানবো, যার মাধ্যমে আমি যখন আমি পরীক্ষা দিই তখন এর ভিতরে আবার আরেকটা কথা আসে যে আব্বু ব্যবসা করতো। তো সেটা আমি বলেছি যে ব্যবসা করতো, উনি হচ্ছে মাঝে মধ্যে বাহির থেকেও পার্টস আনতো। তো ওই সুবাদে অনেক লোকের সাথে আব্বুর পরিচয় ছিল। তো এক আঙ্কেল আব্বুকে বুদ্ধি দিল যে হ্যাঁ ঠিক আছে, আমি সিঙ্গাপুর থেকে পার্টস এনে আমি আপনার সাথে ব্যবসাটা শুরু করব, তাহলে এখানে আপনি 20 লাখ দিবেন, আমি 20 লাখ দিব। আব্বু খুবই ভালো মনে একেবারে ওনাকে 20 লাখ টাকা দিছে। ওই 20 লাখ টাকা দেওয়ার পরে উনি কিছুদিন পরে বললো যে ভাই সবকিছু তো দাম বাড়ছে, আরো কিছু লাগবে। তখন আব্বু ওনাকে আরো প্রায় 10 লাখের মতো দিছে। সবকিছু নিয়ে উনি সিঙ্গাপুর গিয়ে আর আসে নাই। হ্যাঁ, এই গেল একটা। এরপরে আব্বু ওনার বাড়ি ছিল আবার লক্ষ্মীপুর, নোয়াখালীর। আব্বু ওনার বাড়িতে গেছে, ওনার বউ যখন বলছে যে ভাই ওনার সাথে আমাদেরও যোগাযোগ নাই, আমরাও কষ্টে আছি, আব্বু আর ওনার ফ্যামিলির উপরে প্রেসার দেয় নাই। আচ্ছা। তারপরে এরপরে হলো কি, আব্বু আবার করতো, ওই যে জমি কিনে সেটাকে ল্যান্ড বিজনেস যেটা আর কি, ওইটার সাথে আব্বুর ছিল শেয়ার কয়েকজনের সাথে। তো এক পর্যায়ে আব্বু চরে কিছু জায়গা কিনে, বেশ কিছু জায়গা কিনার পরে আব্বু যার কাছ থেকে কিনে সেটা কিন্তু ছিল হচ্ছে কয়েকজনের নামে, মানে কয়েক ভাইয়ের নামে। আব্বু সেটা বুঝে নাই, আব্বু একজনের কাছ থেকেই কিনে সেখানে আবার 14-15 লাখ টাকা ধরা খাইছে, কারণ এটা তো পিওর হয়নি অফিসিয়াল ভাবে। যার জন্য ওরা সব ভাই যখন, যেহেতু আরো 3-4টা ভাই সবাই মিলে যখন উঠে দাঁড়াইছে, তখন কিন্তু মানে আব্বু আসলে এখন তো দেখা গেছে আদালত থেকে বলতেছে যে আপনি দেখে শুনে কিনেন নাই কেন। তো আব্বু আবার ঝামেলা পছন্দ করে না, আব্বু আছে ওইখান থেকে সরে দাঁড়াইছে। দোকানটা কি ছিল তখন? দোকান আব্বু 3টা ছিল। একটা ছিল হচ্ছে ওইখানে সকল ধরনের কিছু কিছু টুকিটাকি পার্টস ওইখানে বানানো হইতো, অনেক মেশিন ছিল। তারপরে হচ্ছে আরেকটা ছিল এমনিতেই শোরুম, আরেকটা ছিল হচ্ছে সার্ভিসিং এর। আচ্ছা। তো টোটালি 3টা ছিল। তো আমি আগেই বলেছি যে আমার বাবা পুরো ফ্যামিলির দায়িত্বে ছিল। তো সেই হিসেবে ওনার ছোট আবার 4 ভাই, ওনার ছোট, আব্বুর ছোট। তো 4 জনকে দোকানের দায়িত্বগুলো দিয়ে আব্বু বাহিরের গুলা দেখাশোনা করে। ভাইরা কি করতেছে না করতেছে এটা তো আর আব্বু দেখতেছে না। পরে একটা সময় আব্বু মেজো জনকে বলে দিছে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি দোকানের যতগুলো বিল আসে ওই বিলগুলোর দায়িত্ব তুমি নাও, এগুলো যতবার আসবে মাসে মাসে তুমি ক্লিয়ার করে দিয়ে দিবা। আব্বু তো নিশ্চিত আব্বুর ভাইয়েরা সেটা করতেছে। কিছুদিন পরে 3টা দোকানেরই কারেন্টের লাইন কেটে দিল। কেন দিল? আব্বু যখন জানতে চাইলো তখন অফিসে যাই দেখে যে এক দোকানে 40-50 হাজার টাকা করে ডিউ। তখন আব্বু এসে দাদাকে বললো যে কি ব্যাপার, আমি তো ওকে দায়িত্ব দিই, এবং প্রত্যেক মাসে সে আমাকে স্লিপ দেখিয়ে টাকাও নেয়, তাহলে আমার দোকানে লাইন কাটবে কেন, আমার ডিউ আসবে কেন? আমার দাদা উত্তর দিয়ে আব্বুকে এভাবে বলছে যে তুই কি তোর ছোট ভাইকে সন্দেহ করস, অফিসিয়ালি কোনো ভুল হইতেও পারে। আব্বু আর দাদাকে কিচ্ছু বলে নাই, আব্বু তো বুঝছে কাহিনীটা কোথায়। পরে আব্বু এসে এগুলা নিচ থেকে দিয়ে, আবার যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠানে এটাকে তো আর বসায় রাখা যাবে না, যার জন্য আব্বু আবার ওইটাকে ক্লিয়ার করলো। ক্লিয়ার করার পরে এরপরে আব্বু জায়গা কিনবে, কারণ হচ্ছে দাদার যে জায়গা ছিল সেই জায়গাটা অনেকখানি ছোট ছিল, মানে সেখানে শুধু আব্বু একটা বিল্ডিং করছে, ওই একতলা বিল্ডিং টুকুই হয়েছে, এরপরে আর বাড়তি কোনো জায়গা নাই। আব্বু বললো যে আমরা এখানে তো থাকা সম্ভব না, তাহলে কোথাও গিয়ে একটু বড় দেখে জায়গা কিনি। আমার দাদার অনেক জায়গা ছিল, সেটা হচ্ছে ওই যে নদীর পাশে ছিল, তো নদী ভাঙাতে সেই সময়ে অনেক জায়গা চলে গেছে, যার জন্য ওই শহরে যতটুকু ছিল ততটুকু অনেক কম ছিল। পরে আব্বু আরো শহরে এসে, আমরা এখন যেখানে আছি আরো শহরে এসে উনি একদমই টাউনের পাশে জায়গাটা কেনার সময় আমার দাদা ওনাকে বুদ্ধি দিল যে এক কাজ কর, তুই 4 ভাইয়ের নামেই কিন, তোর 5 ভাইয়ের নামে কিন, তোর ভাইরা তো তোর সাথে বেইমানি করবে না, আর আমি তো আছি। কিনার কিছুদিন পরে আমার চাচারা বলতেছে, কেউ কিন্তু বিয়ে করে নাই তখনও, বলতেছে যে আমরা এবার প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে ঘর করব। আব্বু বলে যে একটা বাড়িতে 5-6টা ঘর থাকবে, এটা কেমন লাগে, তোদেরকে আমি আলাদা আলাদা ভাবে করে দিব না।
তারপরে আব্বু আবার ওদের সবার কাছ থেকে আবার কিনছে, ওই একই জায়গা ওদের সবার কাছ থেকে কিনছে। দাদা এখানেও একটু ফাঁক রেখে দিচ্ছে, সেটা কিরকম, আবু ছোট চাচাটা অনেক ছোট, অনেক ছোট বলতে তখন 9-10-এ পড়ে। আচ্ছা, হ্যাঁ, তখন দাদা আব্বুকে বুদ্ধি দিল যে ছোটটারটা এখন কেনার দরকার নাই, তুই সবাইকে এখন যে টাকা দিয়ে কিনতেছস ওকে ওই টাকাই দিস, তবে ও বড় হোক, কারণ এখন তো তার লাগবে না, এখন তোর কাছে রেখে দে। ভালো কথা, আব্বু তো ভাবছে বাবা খুব ভালো বুদ্ধি দিছে, টাকাটা আমার কাছে থাকুক, আমি ব্যবসায় লাগাই। এইভাবে চললো। এর কিছুদিন পরে কি আমার প্রায় বছরখানিক পরে আমার কাকা বড় ধরনের একটা মারামারি করে, মানে কয়েকজনের মাথা ফাটাই দেয়। কোন কাকা? ছোটটা। আচ্ছা, কয়েকজনের, এমনকি একজনের হাত ভেঙে ফেলে। তো এলাকায় কিন্তু আপনারা সবাই জানে যে কিছু মানুষ থাকে পক্ষে, উপরে পছন্দ করলো, ভিতরে কিন্তু কেউ চায় ক্ষতিটা। তখন যাদের ভাঙছে তারা কিন্তু, আমি বলছি যে এলাকায়, কারণ আমাদের এলাকায় কারেন্টটা প্রথম আব্বু নেয়, এমনকি গ্যাসের লাইনটাও প্রথম আব্বু নেয়। সবকিছু মিলিয়ে সবাই আব্বুর উপর অনেক বেশি ডিপেন্ড, কিংবা সবাই আব্বুকে অনেক বেশি পছন্দ করে। যাদের ভাঙছে তারা এসে আব্বুকে বলছে যে ভাই কিংবা চাচা তুমি যা করো তা, আমরা মামলা টামলা করবো না। আব্বু সবার ট্রিটমেন্ট করলো, সবার ট্রিটমেন্টের জন্য সবাইকে যা যা করা দরকার করে দিল, সবাই খরচ পেয়ে। এমনকি যখন ওই এলাকার যখন মেম্বার এসে বললো আব্বুকে যে এখন কি করবা, তখন আব্বু বলছে যে আব্বু নিজ থেকে, কেউ চাপ দেয় না, নিজ থেকে বিবেক খরচ করে বললো যে তাহলে এক কাজ করি, ওরা তো সবাই দিন মজুর, তাহলে ওরা সুস্থ হওয়া পর্যন্ত ওদের ফ্যামিলি আমি চালাই। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় মনের একটা পরিচয়, যেটা কেউ মনে করায় দেয় নাই, কোনো কিছু না। তারপর আব্বু এটা করলো। তারপরে আমার মানে এর কিছুদিন পরে, মানে তখন মামলা হয়নি, এর 5-6 দিন পরে এবার পটাপট 7-8টা মামলা পড়ে যায়, এমনকি সেটা আব্বুকে সহ নিয়ে। মানে ছোট চাচার নামে মামলাটা পড়ে, ওনার নামে হয়, দাদার নামে হয়, আব্বুর নামে হয়, টোটালি সবার নামে, এমনকি মেইন আসামি দেওয়া হয় আব্বুকে। তখন আব্বু ওই যে এলাকার যে মেম্বার এসে কথাটা বললো, তখন ওনাকে জানাইছে, ওনাকে জানানোর পরে বলে যে কিছু কিছু লোক ইন্ধন দিচ্ছে, যার জন্য এরকম হয়েছে। পরে আব্বু এখন তো আর সামনে আসতে পারতেছে না, বাড়ি থেকে দূর থেকে, তারপরেও কিন্তু এদের ট্রিটমেন্টের ক্ষতিটা আব্বু হতে দিচ্ছে না, দূর থেকে লোকজন দিয়ে এদের কাছে টাকা পাঠাচ্ছে। একটা জিনিস, মানে এই জায়গাটাতে তো আসলে উনি তো মানে ভালো মনের সৎ উদ্দেশ্যেই তিনি, যেহেতু তার ছোট ভাই তাদেরকে আহত করেছে এভাবে, কিন্তু হুট করে কেন মানে বিপক্ষে যারা ছিল তারা কেন মামলা করেছিল? ইনফ্যাক্ট আপনার বাবার নামে যারা দেখতে পাচ্ছে যে আপনার বাবা তাদেরকে হেল্প করছেন, চিকিৎসার ভার নিয়েছেন, কিন্তু তারা কেন আবার মামলা করলো? তারা যেহেতু দিনমজুর, তাদের শিক্ষা যোগ্যতাটা অনেক কম, তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যদি মামলা করো তোমরা আরো বেশি টাকা পাবা, মানে এক ঢিলে দুই পাখি মারাই হয়েছে এই ধরনের বুদ্ধিটা দেওয়া। তো এর পরবর্তীতে হলো যে আমার আব্বু দূর থেকে ওদেরকে ট্রিটমেন্টে সাপোর্ট দিচ্ছে। যে লোকটার হাত ভাঙলো, ওনার হাতে প্রথম অপারেশনে লাগছে 30,000। তো ওইটা করার 1 সপ্তাহ পরে বলছে ডাক্তার আবার ওই জায়গাটা করতে হবে। আব্বু ওনার জন্য টাকা 5,000 পাঠাইছে যে ওই প্লাস্টারটা খুলে অথবা ট্রিটমেন্ট, ডাক্তার যা যা বলে তাই করতে। উনি খুব মজা করে ওই শুধু একটা ব্যান্ডেজ করে গলায় ঝুলিয়ে বাকি 5,000 টাকা খেয়ে বসে আছে। এরপরে আব্বু যখন ওই যে কি বলে এটাকে কোর্ট স্যালেন্ডার করে আসতে হয়, যখন 15 দিন পরে সকল কিছু মিটমাট করে কোর্ট স্যালেন্ডার করে যখন আব্বু আসে, তখন ওনাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়ে দেখে যে ওনার হাড়ে ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা, তখন আবার ডাক্তার অপারেশনের ডেট দিল, সেখানে 60,000 টাকা গেল। এমনকি এর ভিতরে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, ওদের ফ্যামিলি গুলো চালাচ্ছে, অনেক খরচের নিচে পড়ে যাচ্ছে। আবার কিন্তু আপনার বাবা কেন চালাচ্ছিলেন? তিনি তো তাদের থেকে মামলা পেয়েছেন, এত কিছুর পরও কেন আপনার বাবা সেই বুদ্ধিটাই কিন্তু সেই কথাটাই আম্মু বলতে গেছে যে তাহলে আর কেন। এখন আব্বুর কথা হচ্ছে আমি এলাকার সামনে যেহেতু কথা দিয়ে ফেলছি আমি সেটা করব, এমনকি তারা একটা সময় বুঝবে। তা আম্মু বলে যে তারা একটা সময় বুঝতে বুঝতে তো আপনার অবস্থা শেষ হয়ে যাচ্ছে, কারণ অলরেডি কয়েক বছর আগ থেকে আব্বু লসে যাচ্ছে। এরপরে যখন ওই যে 15-20 দিন আব্বু দোকানে ছিল না, ব্যবসা দেখাশোনা করে নাই, এ ফাঁকে আমার 4 চাচা ওই দোকানগুলো দখল করে ফেলছে। মানে যাদের নামে আব্বু দূর থেকে, তাদেরকেও কিন্তু কোর্ট স্যালেন্ডার করাচ্ছে, তাদেরকেও কিন্তু জেলে ঢুকতে দেয়নি। তারপরেও কিন্তু তারা, আব্বু যে দূরে ছিল, ওই দূরে থাকা অবস্থায় তারা দোকানের কোনো পার্টস রাখে নাই, কোনো মাল রাখে নাই।
যখন আপনার আব্বু বাবা এসে কি এমনি একটু সহজ সরল প্রকৃতির সহজ সরল ছিলেন? মানে আপনারা কথা বললে বুঝবেন যে ওনার মানে বাবা বলে বোকা বলতেছি না, এতটা সহজ সরল যে চিন্তা করতে পারবেন না। এখনো উনি এরকম সবকিছু একেবারে সাদা চোখে তিনি দেখেন, একেবারে এবং সবকিছু। ভেতরে যে কোনো ধরনের জটিলতা কোনো পেশ কুটিলতা নাই। থাকে এই না, বিষয়গুলো উনি কিচ্ছু না। বুঝতেনও না। কিছু না। আচ্ছা, এবং আমরা শুনছিলাম যে আপনার চাচারা মানে তার ভাইরাও তার সঙ্গে বিভিন্ন ধরনের কুটিলতার মাধ্যমে তাকে ফাঁকি দিয়েছে এবং তার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করেছে এবং সেটা করছিল। ওকে, আমরা আজকে শুনছি শানুর গল্প। শানুর গল্পের শুরুটা আমরা শুনছি, বেশ অনেকক্ষণ ধরে আমরা শুনলাম। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসছি। দেখতে পাচ্ছি অনেকে আপনার SMS পাঠিয়েছেন, অনেকেই লিখেছেন ফেসবুকে আপনাদের কমেন্টস এবং আপনাদের কিছু SMS পড়বো। ফিরে এসে আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। যারা ফেসবুকে আমাদেরকে খুঁজে পেতে চান, আপনার ফেসবুকে গিয়ে খুঁজে দেখুন আমাদের অ্যাড্রেসটি, আমাদের যে আইডিটি DFM 90.4 লিখলে পেয়ে যাবেন। ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি ভালোবাসার বাংলাদেশে, সঙ্গে থাকুন। ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগতম ভালোবাসার বাংলাদেশে। আমরা আজকে আছি শানুর সাথে। শানুর গল্প শুনছিলাম, ভালোবাসারই গল্প, কিন্তু এটা বাবার প্রতি ভালোবাসা, ফ্যামিলির প্রতি ভালোবাসা, ছোটবেলার প্রতি ভালোবাসাতে এখনো আমরা আটকে আছি। আমরা কিছু SMS পেয়েছি, আমরা বরং কিছু SMS শুনি। SMS এবং ফেসবুকে কমেন্টস। একটু ফেসবুকে যেতে চাই। অনেকে বলছেন যে তাদের এই প্রোগ্রামটি ভালো লাগছে, আজকের এপিসোডটি। মারুফ আহমেদ রায়হান এবং নোয়াখালী থেকে অনেকে টিউন করেছেন। সবাই জানতে চাইছেন যে শানুর বাসা নোয়াখালীর কোথায়। আচ্ছা, নোয়াখালী ফেনী, এরপর লক্ষ্মীপুর থেকেও আমাদেরকে লিখেছেন সাইফুল, রুবেল, এরপরে শেফালি লিখেছেন শামিম, এরপরে ইসমাইল লিখেছেন হিলোল ভাইয়া গল্পটা অনেক ভালো লাগছে এবং আমার মনে হয় গল্পটা শেষের দিকে অনেক বেশি কষ্টের হবে। তুহিন আমাদেরকে লিখছিলেন। আচ্ছা, এরপরে বাহাদুর তিনি লিখেছেন আপু আপনার কণ্ঠ খুব মিষ্টি। আচ্ছা, এরপরে শাহিনুর তিনি লিখেছেন আমার ফ্রেন্ডস সবাই মিলে আমরা তোমাদেরকে শুনছি, থ্যাংক ইউ। অমিত রয়েছেন আমাদের সঙ্গে, রনি, এরপরে রায়হান আবার লিখেছেন, সাঈদ। আচ্ছা, সাইদ আমরা এখনো পুরোটা শুনিনি, সো যেহেতু এখনো পুরোটা শুনিনি, সাইদ আসলে অবাক হয়ে যাচ্ছেন যে শানুর বাবার টাকাগুলি এইভাবে কেন বারবার অন্যের হাতে চলে যাচ্ছিল এবং তিনি একের পর এক কেন লস খাচ্ছিলেন, এটা তিনি একটি সন্দেহ প্রকাশ করেছেন। যেহেতু সাইদ আমরা শুনিনি পুরোটা, আমরা ধরনের মন্তব্য করা থেকে বিরত রাখি। তারপরও আপনাকে ধন্যবাদ। শাহিন, রবি। না, কিন্তু এটার আনসার আছে তো। মানুষের জীবনে কিন্তু এরকম লস হয়, মানুষ কিন্তু যখন একবার লস হয় অনেক সময় কিন্তু খেয়ে হারিয়ে ফেলে, বারবার কিন্তু এইরকম ক্ষতির মুখোমুখি হতেই হয়। তখন দেখা যায় যে অনেক ভুল সিদ্ধান্ত, হ্যাঁ, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এমনিতেই মানুষটা তো অনেক সহজ সরল ছিল। আমরা কিন্তু আরেকটা কিউ পেয়েছি, সেটা হলো যে ওনার যে ভুল হচ্ছে, ওনার কিন্তু গাইডলাইন পাচ্ছিলেন না, ওনার বাবা পর্যন্ত ওনাকে ভুলের মধ্যেই ফেলছেন। রাইট। আচ্ছা, হ্যাঁ শানু, আপনার কি মনে হয় যে আপনার দাদা আপনার বাবার চেয়ে আপনার চাচাদেরকে একটু বেশি স্নেহ করতেন, আপনার বাবাকে খুব একটা স্নেহ করতেন না এবং তার প্রতি তার খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, তার ক্ষতিও সে আটকাচ্ছেন না, এই ব্যাপারটা না, কেন? এই বিষয়টা হলো ক্ষতি না, উনি আসলে সব সন্তানের স্বার্থ চিন্তা করেছেন। যেহেতু উনি বড়, উনি একটা জিনিস তো একটা অ্যাসেট তৈরি করেছেন, সেখান থেকে যেন অন্য ভাইয়েরা বঞ্চিত না হয়, এইটা বাবা হিসেবে আসলে ওইভাবেই ইকুয়াল করতে চেয়েছেন উনি। না, আসলে এখানে চুমকি আপুর কথা একদমই সত্য। সেটা হচ্ছে এই জন্য যে আমার বাবা একটা সময় গিয়ে যখন মামলা সবকিছু মোটামুটি ঝামেলাটা গুছিয়ে আসে, তখন ফ্যামিলিগত একটা মিটিং এ আব্বু বলছিল যে আপনার জন্য কিন্তু আমি ওদেরকে কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, তখন আমার দাদা বলছে যে একদম সামনাসামনি সবার সামনে বলছে যে দেখো, আমরা সবাই এটা খুব ভালো করে জানি যে তুমি তোমার সন্তানের জন্য কিংবা তোমার নিজের জন্য ব্যাংক ব্যালেন্স না করে আমার ছেলেদের জন্য করতেছো না। তখনই আমার বাবা অনেক বেশি কষ্ট পায়, কিন্তু এর আগে যত ভুল সিদ্ধান্তই দেখ না কেন আমার বাবা কষ্ট পায়নি। কারণ আসলে সত্য যে আমার বাবা তখন পর্যন্ত কোনো ব্যাংকে উনি আমাদের চিন্তা করে অথবা নিজের চিন্তা করে কিছুই রাখে নাই। কিন্তু আমার দাদা এটা বলছে যে তুমি নিজেরটা নিশ্চয় চিন্তা না করে, নিজেরটা নিশ্চয় না জমিয়ে আমাদের জন্য করছো না। আচ্ছা, এই কথাটাতে ফার্স্ট
তোমার এটা হলো উনি যেহেতু বাবা, উনি উনার সন্তানদের ব্যাপার চিন্তা করেছে যে তার বড় সন্তান হয়তো স্বার্থপরের মতনও কাজ করছে, কিন্তু সেই পাশাপাশি আমার অন্য সন্তানদেরও যেহেতু সে এতদিন দায়িত্ব নিয়ে এসেছে, এখনো দায়িত্ব নেওয়া উচিত। সেটাই। ওকে শানু, আমরা এটা সত্য যে গাইডলাইনের কারণেই মূলত আমার বাবা অনেক বেশি লসে গেছে। কারণ হচ্ছে আমার বাবার পাশে যারাই ছিল তারা এখন পর্যন্ত, আব্বু এখন ক্লিয়ার। আগে কিন্তু আব্বুকে এই বিষয়টা নিয়ে আম্মু যদি বলতো, আম্মুও কিন্তু সহজ সরল, তারপরে আব্বু চেয়ে হয়তো কিছু পরিমাণ একটু বুঝতো। আম্মু বলতো যে এই জিনিসটা এভাবে করা ঠিক না, নয়তো এটা না, ওনারা কি আমার খারাপ চাইবে নাকি, ওনারা যা বলছে নিশ্চয় ভেবে চিন্তেই বলছে। আমরা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চুমকি আপা এখানে একটু কনফিউশন ক্রিয়েট করে ফেলেছেন। সো আমি দর্শকদের আমি লিসনারদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের মতামত এই বিষয়ে যদি জানাতে চান আমাদেরকে এক্ষুনি এসএমএস করুন। এসএমএস করবেন আপনার নাম, আপনার লোকেশন, তারপর স্পেস দিবেন, আপনার কমেন্টটা লিখবেন, তারপর 16260 নম্বরে পাঠিয়ে দিবেন তাড়াতাড়ি। শানুর গল্প শুনতে শুনতে আসলে আমরা একটা শ্রোতা অভিমত নিয়ে আসি, ব্যাপারটা আসলে আমরা ভোটিং পোল। হ্যাঁ সেটাই। হ্যাঁ শানু, তারপর আমরা আসলে গল্পে এগিয়ে যাই। তারপর হলো যে আচ্ছা ধীরে ধীরে মোটামুটি মামলাটা অনেক বেশি মানে গুছিয়ে নাকি গুছিয়ে আসতেছে। সবকিছু টাকার উপর দিয়ে যাচ্ছে, যেহেতু প্রায় 7টা নাকি 8টা মামলা ছিল, তো সবকিছু গুছিয়ে আসতেছে। এমনকি এতগুলি মামলা কেন? আমরা তো শুনছিলাম একটি ঘটনা, ওই যে চারজন কিন্তু মানে গুরুতর ভাবে, 4জন ভিকটিম ছিলেন। আচ্ছা 4জন আলাদা আলাদা ভাবে এবং আব্বুরা কিন্তু ভাই এবং বাবা সহ কিন্তু 7 জনই। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে মামলা ওই রকম ভাবে পড়ছে। এমনকি সবগুলা মামলা ও লাস্ট পর্যন্ত কিন্তু আমার ওই ছোট কাকারে আর মানে আব্বু বাঁচাইতে পারে নাই। সেটা হচ্ছে একটা পর্যায়ে তাকে রাস্তা থেকে পুলিশে ধরে ফেলে। তো উনি প্রায় 25-26 দিনের মতো উনি জেলে ছিল। এবং সেটার জন্য আমার বাবাই দোষী, যেটা সবাই বলে, আমার দাদা এবং চাচারা, যে ও চাইলে ওরে জেল থেকে আরো আগে ছাড়াই আনতে পারতো। এই কিন্তু যেহেতু ঘটনাটা উনি করছে, সেহেতু আব্বু অনেক চেষ্টার পরেও কিন্তু ওনাকে ওই কয়েকটা দিন খাটতে হইছে। তারপরে হয় যে যখন মামলার এই ঝামেলাটা চলে যায়, তারপরে ওই যে বাড়িটা চাচাদের কাছ থেকে আবার কিনে, তারপরে এরপরে যখন আব্বু মামলার সকল কিছু মিটমাট করে মোটামুটি দোকানটা শুরু করতে যায়, তখন দোকানের এসব অবস্থা দেখে দাদাকে আবার ডাকে যে কি ব্যাপার, আমার দোকানের কোনো কিছু নাই কেন? তখন কিন্তু ওনারা বলছে যে যারা ভিকটিম তাদের লোকজন এসে লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, এটা বলছে, কিন্তু আশেপাশে তো লোকজন থাকে, কিংবা একটা 2-3টা দোকান লুট হবে এটা কেউ টের পাবে না, কিংবা কেউ কোনো জানাজানি হবে না, এমন তো হয় না। তখন যাই আব্বুর আশেপাশে যারা ব্যবসা করতো তারা বলছে, কিংবা সবকিছু মিলিয়ে আব্বু বুঝতে পারছে, জানছে, সেটা আম্মুকেও জানায় নাই। আম্মু প্রায় 4-5 বছর পরে জানছে। তো তখন আব্বু দেখা গেছে যে অনেক ব্যাংক লোন, অনেক এটা সেটা করে আবার দোকানগুলো দাঁড় করায়। তাও সেভাবে করে হয় নাই, একটা পারে নাই, 2টাকে দাঁড় করায় মোটামুটি। এবং এখানে আবার আরেকটা যে আমাদের দোকানে ম্যানেজার ছিল, ওই ম্যানেজারটা ওই সময়টাতে চলে যায়। তখন আব্বু কিন্তু ওনাকে ডাউট করে নাই যে ও চলে গেল কেন, নিশ্চয় ও এর ভিতরে জড়িত। আব্বু ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে কথা বলছে, আর পরে উনি বলছে যে ভাই আসলে মূলত দোকানটা লুট করছে আপনার ভাইয়েরা, আমি বাধা দিতে গেছি, কারণ উনি দোকানেই ঘুমাইতো। বাধা দিতে যাওয়াতে তারা আমার জন্য মানে ওই যে রড নিচ্ছে, যে পেটে ঢুকাই দিবে, এই করবে সেই করবে, মেরে ফেলবে, ফেলে দিবে। তখন ভাই আমি আমার জানের ভয়ে আমি চলে আসছি, আপনাকে বলার সুযোগটা আমি পাই নাই। এই তখন আব্বু শিওর যে ওনার ভাইরা এই কাজটা করে। তারপরে আমার বাবা নিজের মতো করে নিজে এবার একটু আস্তে আস্তে দাঁড়ানো যখন শুরু করতেছে, তখন আমার আব্বুর মানে দাদার চাচাতো ভাইয়ের মেয়ে, অনেক দূরের সম্পর্ক। ওই মেয়েটাকে ওই এলাকার কিছু সন্ত্রাস টাইপের ছেলেরা তুলে নিয়ে যায়। তো ওরা আব্বুর কাছে আসে, আসার পরে আব্বুর লোকজনকে নিয়ে যায়, ওই মেয়েটাকে উদ্ধার করে আনার পরে আব্বু ওই ছেলের সাথেই আবার ধুমধাম করে আব্বুর বাড়িতে রেখে আম্মুর গহনা দিয়ে বিয়ে দিয়ে ওদের বিষয়টা সমাধান করে। তখন আম্মু একটা কথা বলছিল, আমার স্পষ্ট মনে আছে, যে তুমি একদিন নিঃস্ব হয়ে ঠিকই আমার কাছে আসবা, তখন হয়তো বলবা যে হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবা আমি তা করব, কিন্তু তখন কোনো উপায় থাকবে না।
এই কথাটা আম্মু আমার স্পষ্ট মনে আছে। আমি এখনো আম্মুকে বলি যে আম্মু আপনি কিভাবে এই কথাটা বললেন আর কিভাবে মনে হয় যেন আল্লাহ কবুল করে ফেললো। বলে যে আসলে আল্লাহ কবুল করে নাই, তো এটা কিছু কিছু কাজ ইচ্ছে করে হাত দিয়ে মানুষ টেনে আনে, আর তোর বাবা সেটাই করছে যেটা আমার কথা শুনে নাই তখন। এই ধরনের আমি কথাটা বলছি এই জন্য যে এই ধরনের অনেক ঝামেলার মধ্যে থেকেও দেখা গেছে যে কারো উপকার হবে, কারো সাহায্য করতে হবে, আব্বু কিন্তু ওইসব কাজে অনেক বেশি দৌড়ঝাঁপ করে। তারপরে আমার চাচারা ওই থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে যার যার মতো করে সেই বাড়ি করে। আমার চাচা একই জায়গায় না একই জায়গায় না, অনেকটুকু দূরে দূরে, মনে করেন বাসে 10 টাকা ভাড়া। ওই জায়গাগুলোর কি হলো যেখানে একই জায়গায় প্রত্যেকে ভাগাভাগি করে নিল? পরে তো কিনে নিল। হ্যাঁ, ওটা তো আবার কিনে নিল, আবার ভাইদের কাছ থেকে কিনে নিল। ওই যে ছোটজন ছাড়া আবার সবার কাছ থেকে কিনে নিল। তো এই যে অনেকগুলা মানে লসের পরেও কিন্তু আমার বাবা পড়ে যায়নি, উনি টিকে ছিল, এমন ভালোভাবে ছিল যেটা আমরা কোনো ভাই বোন কিন্তু এটা টের পাইনি। সংসারের উপরে প্রভাব পড়ে নাই, সেটা হয়তো আব্বু আম্মু নিজেরা টেনশন করতেছে নিজেরা, কিন্তু সংসারে আমাদেরকে বুঝতে দেয়নি। কিন্তু আমি বড় ছিলাম হিসেবে আমি কিছু না কিছু হলো বুঝতাম, যেটা চোখে পড়তো। পরে আমি ইন্টার পরীক্ষা যখন দেওয়া শেষ হয়ে গেছে, তখন হঠাৎ একদিন আমার ইন্টার পরীক্ষার পরে আব্বু আমাকে মোবাইল দেয়। তখন মালদ্বীপ থেকে একটা নাম্বারে কল আসার পরে আমি যখন ধরি তখন মানে জানতে চাই যে কাকে চাইছে অথবা কি, তখন বলছে যে আমি আসলে বাংলাদেশি কোনো একটা আননোন নাম্বারই আমি এমনি দেখতেছি যে কারোর সাথে কথা বলা যায় কিনা। আমি একটা জিনিস কি যে কেউ ফোন করলো, যখনই আমি বুঝতে পারি এটা আননোন, আমার পরিচিত না, তখন কিন্তু আমি এই নাম্বারে ফোন করবেন না, এটা সেটা মানুষ হয় না যে সৌজন্যমূলক কিছু বলা, আমি এই ভদ্রতাটুকু দেখাতে পারি না, আমি সাথে সাথে কেটে দিই। এটা আমার বদ অভ্যাস কিনা আমি জানি না, এটার জন্য আমার হাজবেন্ড আমাকে মোটামুটি অনেক সময় বকা দেয় যে কারো সে খারাপ হোক তুমি ভালোভাবে অন্তত বলো, কিন্তু ওই ছেলে কণ্ঠ পেলে আমার কেন জানি বিরক্তি লাগতো যে না দরকার কি। মনে হয় আমি এখন বুঝতে পারি যে হয়তো বা ছোটবেলা থেকে চাচাদের ওই যে রুড ব্যবহারগুলা, হয়তো এগুলা দেখার কারণে আমার কেন জানি ছেলেদের কথা ছেলেদের শব্দ আমার ভালো লাগতো না। তো ভাইরাও তো ছিল, ভাইরা তো ছোট ছিল, আর ভাই বাবা ওনাদেরকে তো আমি ওনারা সম্পূর্ণ আলাদা, পুরুষ বলে মনে হতো না। ওনাদের জায়গাটা আসলে আলাদা। ওনাদের বাবা পুরুষ হলেও বাবার জায়গাটা সম্পূর্ণ আলাদা, ভাইয়ের জায়গাটা সম্পূর্ণ আলাদা। তারপরে হচ্ছে যে ওই ফোন থেকে এরপরে কিছুদিন পরে আবার আসে, আবার কল দিয়ে তারপরে বলতেছে যে আমি আসলে আপনার সাথে কথা বলতে চাই, আসলে আমি জানি না আমার কণ্ঠ ভালো কিনা, উনি হয়তো বা চাপা মারছে যে আপনার কণ্ঠ অনেক সুন্দর, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ওই দিনও আমি রেখে দিই। এরপরে একদিন ফোন দেওয়ার পরে আম্মু ধরছে, আম্মু ধরার পরে বলছে যে হ্যাঁ আপনার মেয়ের সাথে তো আমার মোটামুটি কথা হয়, সেই হিসেবে তো আপনি আমার আন্টি হবেন। এসে আম্মুর কাছে এমনটাই বললো যে আমার সাথে তার কথা হয়। পরে আম্মু আমারও বলছে, আমি বলি যে আম্মু আমার সাথে কথা হয় না, তবে আজকে 3-4 দিন যাবতে মোটামুটি একটু বিরক্তই হচ্ছি আমি। তারপরে আবার একদিন ফোন করছে আর পরে আমি বলছি যে আপনার সমস্যাটা কি। পরে বলছে যে আমার সাথে যদি কথা বলো তাহলে আর ঝামেলা হবে না, আর নয়তো বা আমি তোমার ফ্যামিলিতে তোমারে খারাপ বানাই দিব। পরে আমি বলি যে আপনি শত চেষ্টা করেও সেটা পারবেন না, আর আপনার যদি এতই আমার সম্বন্ধে জানতে হয় আপনি আমার বাবার সাথে কথা বলেন। আমি আব্বুর নাম্বার দিয়ে আমার ফোনটা অফ করে ফেলছি টোটালি, আর প্রায় মাসখানেক আমি আমার ফোন খুলি নাই। পরে আব্বুর সাথে কথা হয়, আব্বুরকে ডাইরেক্ট প্রস্তাব দেওয়ার পরে আব্বু বলছে যে আচ্ছা ঠিক আছে দেখো এভাবে তো হয় না, তুমি কোথায় মালদ্বীপ আমরা কোথায় নোয়াখালী, তুমি প্রস্তাব দিছো আর আমি হ্যাঁ বলে ফেলবো, তুমি দেশে আসো, এসে দেখা করো, তোমার সম্বন্ধে আমি জানি, যা যা দরকার গার্ডিয়ান হিসেবে ওনার যতটুকু বলা দরকার সুন্দরভাবে গুছিয়ে বলে তারপরে তাকে রেখে দিছে। বাবার সঙ্গে কথা হলো, নাম্বার কোথায় পেলেন তিনি? আমি দিয়েছি। মানে আপনার ইচ্ছে ছিল যে উনি কথা বলেন? না, পারলে কিছু করেন, আমার ফ্যামিলির সাথে আপনি আমার সাথে কথা বলার দরকার নাই। আচ্ছা। তারপরে ওই বাবা যখন সুন্দর করে বুঝিয়ে দিছে, এরপরে কিন্তু আর মানে ওইভাবে করে আব্বুকেও বিরক্ত করে নাই। তারপর দেশে আসার কিছুদিন আগে আব্বুকে ফোন করে জানাইছে যে হ্যাঁ আমি আসতেছি আঙ্কেল, তবে আমি এসেই কিন্তু আগে আপনার সাথে দেখা করব, তারপরে আমি বাড়ি যাব। মানে আমি আরেকবার একটু ক্লিয়ার হতে চাচ্ছি, বিষয়টা ছিল উনি
ওনার মতো একটা নাম্বারে ডায়াল করেছে, যে নাম্বারটা একটা মেয়ের কাছে চলে আসছে। না, উনি এর আগে অনেক জায়গায় ফোন করেছে, আচ্ছা, যেটা বললো যে অনেক, মানে ওনার এটা এক ধরনের মানে বসেছিল, না, উনি একটা মেয়ে সঙ্গর সাথে সঙ্গ হয়তো চাচ্ছিলেন। চাচ্ছে, হ্যাঁ এবং আমি দেশের সেটাই বাইরে বলছি, ছিলেন মানে তো। বিভিন্ন জনকে ফোন করতে হতে জাস্ট আপনি অনেকদিন একটা পরে, হ্যাঁ অনেকদিন পরে আমার এখানে। আচ্ছা, হ্যাঁ, তারপর উনি দেশে আসার তারপরে আগে হ্যাঁ, দেশে আসার আগে যখন আব্বুকে জানাইছে, আব্বুকে জানানোর পরে আব্বু তো সহজ সরল, আমার এটাই ভয় ছিল যে আব্বু দেখা করতে গিয়ে আবার জানি এর খপ্পরে পড়ে যায় কিনা। তখন আমি কি করছি, আমি বলি যে আব্বু আপনি একা যাবেন না, আপনি কাকা অথবা আপনার কিছু ফ্রেন্ড নিয়ে যান, কারণ এই ধরনের লোক এমনও হতে পারে যে সে সন্ত্রাস টাইপের। তো পরে আব্বু ঠিকই হ্যাঁ ওনাদেরকে নিয়ে যায়, এমনকি সাথে আমাকেও বলে যে তুমিও চলো, তোমার আম্মুও চলো, ছেলেটাকে দেখো। কিন্তু উনি তো আপনাকে দেখেননি। না না না, আমিও দেখি নাই। হ্যাঁ, আপনারা তো দেখেনি নাই, উনিও তো দেখেনি, দেখে নাই। কিন্তু তাও ওখানে বসেই বিয়ের প্রপোজাল দিলেন। হ্যাঁ, ওনার কথা ভালো লাগছে, মানে অবিশ্বাস্য, যেটা কিছু কিছু হ্যাঁ, আপনি তো হয়। ওইভাবে কথাও বলেননি। হ্যাঁ, আপনি যেটা বলছেন, টুকটাক বলা হয়েছে। হ্যাঁ, মানে ওইরকম তো কথা না যেটা মানে কখনো 2 মিনিট কথা হয়নি, 2 দিন কথা হয়েছে, হয়তো 1 মিনিট অথবা কয়েক সেকেন্ড এরকম। তো আসলে এরা হচ্ছে এক ধরনের দান্দাবাজ, যেটা পরে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, নইলে কিন্তু একটা মানুষের এরকম হুট করে একটা সিদ্ধান্ত নেয় না। সেটাই, হ্যাঁ, তারপর দেখা করতে গেলেন হ্যাঁ, পরে আমরা যাওয়ার পরে আমি দূর থেকে দেখছি, দেখে আমি সাথে সাথে কাকার আর আব্বুকে ডেকে বলছি যে যেভাবে পারেন বুঝাই শুনাই নোয়াখালী থেকে বিদায় করেন, কারণ দেখেই ভালো লাগতেছে না, এর সাথে আর অন্য ডিটেলসে কথাই বলার দরকার নাই। এটা বলে আমি আর আম্মু চলে আসছি। চলে আসার পরে আব্বু আর আব্বুর ফ্রেন্ডটা সুন্দর করে বুঝিয়ে টুজিয়ে তারপরে তাকে ওইখান থেকে বিদায় করে। এমনকি বিদায় করার সময় সে বলে যে আমি কিন্তু আঙ্কেল আবার আসবো, এমনকি আপনারা যেটা জানতে চাইছেন, আব্বুর ফ্রেন্ড আবার অনেক বিদেশ করছে অনেক বছর, উনি জানতো, উনি পাসপোর্ট চাইছে, তারপরে ওনার ফ্যামিলি মেম্বার, ওনার মেইন অ্যাড্রেসটা চাইছে, তারপরে হচ্ছে যে ওনার এত বছর, হ্যাঁ ঠিক আছে তুমি যে এত বছর চাকরি করছো অথবা তোমার কি ব্যাংক ব্যালেন্স আছে সেই ধরনের কাগজপত্র দেখাও। ওর কথা উনি এমন কিছু কথা বলছে যেটা সে বিপদে পড়ে গেছে। পরে যাওয়ার সময় একটু বড় গলায় একটু ভাব ধরে বলে গেল যে হ্যাঁ আমি সবকিছু নিয়ে আপনাদের সামনে আবার আসবো, এটা বলে চলে গেল। চলে গিয়ে ঢাকায় এসে তার এক ফ্রেন্ডের সাথে আলাপ করে, তাও আলাপটা করে এভাবে যে হ্যাঁ আমি নোয়াখালী গেলাম, মেয়েটাকে দেখলাম, মেয়েটার সাথে আমার অনেক ঘোরা হলো, খাওয়া হলো, হ্যাঁ তারপরে আমরা একসাথে হোটেলে ছিলাম, তারপরে হচ্ছে যাই এই ব্যাপার, এখন তারা তো আমার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল, এখন আমার গার্ডিয়ান হিসেবে কে যাবে, তুই যাবি। এখন সে আবার ম্যারিড ছিল, মানে যে মালদ্বীপ থেকে আসছে সে ম্যারিড ছিল, তার 2টা বাচ্চা, তার সম্পত্তি বলতে কোনো কিছু ছিল না, এমনকি বিদেশ গিয়েও সে ভালো কোনো কিছু করতে পারেনি। তার এটা টার্গেটে ছিল যে কারো মেয়ে বিয়ে করে তাদের ঘাড়ে পড়া, বুঝছেন। পরে ওর ফ্রেন্ড ছিল, আবার ওর ফ্রেন্ড ওকে বুঝাইছে যে না এরকম তোমার যেহেতু বউ আছে বাচ্চা আছে এটা করা ঠিক হবে না, আর এমনকি অন্য একটা মেয়ের ক্ষতি কেন করবা। পরে বলছে যে বন্ধু আমার কোনো উপায় নাই, কারণ হচ্ছে আমাকে একটা লাইন ধরতে হবে, আমি এভাবে আর সংসারও চালাতে পারতেছি না, নিজেও চলতে পারতেছি না, আমি মালদ্বীপ থেকে আসছি, তুই দেখ আমার কাছে কোনো টাকা নাই। তো ওর ফ্রেন্ড ওকে হেল্প করবে বলে আমার নাম্বারটা নিছে, হ্যাঁ নাম্বারটা নিয়ে উনি আমাকে ফোন করে ডিটেলস বলছে যে আসলে ও ম্যারিড, ওর জায়গা জমি নাই। এরপর আমি বলি যে এগুলো তো আমাকে বলার দরকার নেই, কারণ আমরা তো ওনাকে নিষেধ করে দিয়েছি। বলে যে না আপনারা তো বলছেন যে হ্যাঁ বিয়ে দিবেন, সে এই জিনিসগুলো নিয়ে যাইতে, ও তো ওইগুলো রেডি করতেছে, তারপরে হচ্ছে যাই আপনার সাথে তো তার অনেক ঘোরা খাওয়া সবকিছুই অনেক সে কিন্তু নোয়াখালী একদিন ছিল, একদিন বলতে কয়েক ঘন্টা ছিল, কিন্তু সে গিয়ে বলছে সে 1 সপ্তাহ ছিল। পরে আমি এমন যে আসতেই দিবে না আমাকে, একদম বিশাল ব্যাপার, এত সমাদর। পরে ওর ফ্রেন্ড আমাকে বলতেছে যে হ্যাঁ এই ব্যাপার, আসলে আপনারা তো অনেক দূর আগায় গেছেন, ওই যে ও ফ্রেন্ডের কথা অনুযায়ী আপনারা তো অনেক দূর আগায় গেছেন, আসলে এখানে আসাটা ঠিক হবে না। এই ব্যাপারে আমি বলি যে আমাকে এসব বলে লাভ নেই, কারণ আমরা এই বিষয়টা থেকে প্রথম থেকেই না, আপনার ফ্রেন্ড যা বলছে সবই মিথ্যে বলছে। তখন বলে যে আসলে আমি তো জানি না, সে আমাকে এই ব্যাপার বলছে। এই তো ওইভাবে ওর ফ্রেন্ডের কাছে নাম্বারটা যাওয়া, এমনকি ওর ফ্রেন্ড তখন দেখা গেছে যে 1 সপ্তাহ পরে একদিন ফোন করে জিজ্ঞেস করতো যে আপনারা কি এই ব্যাপারে আগাইছেন, কত দূর কি করলেন। তখন আমি বলতাম যে আমরা তো আপনাকে বলেই দিয়েছি যে আমরা এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট না, সুতরাং এই ব্যাপারে জানার আপনার কোনো দরকার নাই, আর আপনিও ফোন করার দরকার নাই, ডাইরেক্টলি বলছি।
বলার পরে উনি ফোন করে নাই, 1-2 মাস পরে উনি আবার ফোন করলো। তখন আমি কিসে ভর্তি হব একটু চিন্তা করতেছি, ইন্টারমিডিয়েটের পরে। হ্যাঁ চিন্তা করতেছি। তখন হঠাৎ আমার মাথায় আসলো যে উনি যেহেতু ঢাকায় থাকে, দেখি ওনার মাধ্যমে কোনো কিছু জানা যায় কিনা। তো একদিন আমি আগে কিন্তু কখনো 1 মিনিটের বেশি কথা হতো না, কিন্তু 1 মিনিটের কম। আপনাদের কোনো আত্মীয়-স্বজনও কেউ ঢাকায় কখনো থাকেননি? আপনাকে একটা কথা বলা ভাইয়া, আমাদের আত্মীয়-স্বজনরা এমন যে অন্য কেউ পড়াশোনা করে অথবা কোনো কাজ করে বড় হোক, এটা কেউ চায় না। আচ্ছা, পরিচিত কেউ? সবাই নিজেদের যে খাবো, ঘুমাবো, নিজেরা নিজেদের পরিচয়ে আমরা পরিচিত। বুঝতে পারছি, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে গল্পের এই জায়গায় একটা টুইস্ট রয়েছে। শানু বলছিল যে এর আগে কখনো কারোর সঙ্গে 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের বেশি কথা হয়নি। বোধ হয় এই লোকটার সঙ্গে তার, আমার কেন জানি মনে হচ্ছে একটু বেশি কথা হয়েছিল, তাই শানু? না, বেশি কথা বলতে কি, ওই যে আমার মনে হলো যে ঢাকা থেকে কিছু ইনফরমেশন নেওয়া দরকার ভর্তির জন্য। বাকিটুকু আমরা শুনে আসবো ছোট্ট একটা ব্রেকের পর। আমাদের সঙ্গে থাকুন, শুনছি আজকে শানুর গল্প। শানু পড়ালেখা করে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি। শান্ত মারিয়াম ইউনিভার্সিটির পুরো একটা নাম রয়েছে না, ক্রিয়েটিভ শান্ত মারিয়াম ক্রিয়েটিভ ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। রাইট, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। ওকে, সো সেখানে পড়ে শানু ফ্যাশন ডিজাইনিং এ, এবং শানুর গল্প আমরা শুনছি। ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। যারা লিখতে চান SMS 16260 এই নাম্বারে পাঠিয়ে দিন। আর কি বলবো, শানুর গল্প কেমন লাগছে সেটা জানিয়ে আমাদেরকে লিখতে পারেন। শানুর গল্পে আমরা একটা জায়গাটাতে ব্রেক নিয়েছিলাম, যেহেতু আমাদের সময় 1 ঘন্টা পার করে ফেলেছি, আর কিছুটা সময় থাকবো, আরো 1 ঘন্টা এবং তার বেশি কিছু সময়, হয়তোবা দেখা যাক গল্পটা আসলে কোন দিকে যায়। সো আমরা আর কথা না বাড়িয়ে শানুর গল্পে ফিরে যাই। শানু, আমরা ঠিক যেই জায়গাটাতে থেমেছিলাম সেখান থেকে আবার তারপর সম্ভবত আমরা বিরতির আগে বলেছিলাম যে ওনার ফ্রেন্ডের সাথে কথা। হ্যাঁ, না আপনি ঢাকায় ভর্তি হবেন সেই বিষয়ে ইনফরমেশন। ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, তো ওনার ফ্রেন্ডকে বলার পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার ওনাকে বলে দিয়েছি যে আমি জেনারেল লাইনে পড়বো না, এবং আমি কোনো ভার্সিটির ফর্ম এই জন্য তুলি নাই। এখন আমি কিসে ভর্তি হতে পারি, আমাকে অন্য কোনো ক্রিয়েটিভ লাইন অথবা অন্য কোনো সাবজেক্ট একটু চুজ করে অথবা ইনফরমেশন দেওয়ার জন্য। তখন উনি বিজিএম এর কিছু ইনফরমেশন আমাকে নিয়ে দেয়, কিংবা আমাকে কুরিয়ার করে বিজিএম এর যে মানে যা যা কাগজপত্র ওইগুলা তথ্যগুলা জানার জন্য দেয়। পর আমি জেনে ওইগুলো হাতে পেয়ে আমি আমার বাবাকে বলি যে এই ব্যাপার, আমি ঢাকায় ভর্তি হতে চাচ্ছি, কিংবা এই কাগজপত্রগুলো আমরা মনে হয় সরাসরি গিয়ে একটু যোগাযোগ করলে ভালো হয়। তো আমার বাবার কিন্তু তখন চতুর্দিক থেকে অনেক 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 ঝামেলা। তারপরও কিন্তু আব্বু আমাকে নিয়ে ওই সপ্তাহতেই ঢাকায় আসে, এসে বিজিএমই থেকে ডিটেলস খবর নেওয়ার পরে বিজিএমই তখন ভর্তি শেষ, মানে আমি যখন আসি তখন ওদের ভর্তি শেষ, ক্লাস শুরু। তখন ওরা আমাকে শান্ত মারিয়ামের অ্যাড্রেসটা দেয় যে শান্ত মারিয়ামে জানো ওইখানে ভর্তি চলতেছে। পরে আমি আব্বুকে নিয়ে আসি, আসার পরে শান্ত মারিয়ামের খোঁজ খবর নিয়ে তারপরে বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে আম্মু কোনোভাবেই আমাকে ঢাকায় দিবে না। এটার একটাই কারণ, আমার অনেক মজার ব্যাপার, আমি অনেক মিস করি এই বিষয়গুলোকে। সেটা হচ্ছে আম্মু আর আমার সম্পর্কটা এমন যে আমি সায়েন্সে ছিলাম হিসাবে আমি কিন্তু বলতে গেলে সারাদিনে আমি থাকতাম প্রাইভেট স্কুল, তারপরে হচ্ছে যাই আবার কলেজে ওঠার পরেও কলেজ, কোচিং, প্রাইভেট এসব নিয়ে। আম্মু কোনোদিন আমাকে ছাড়া চা খেত না। হ্যাঁ, আমার আর আম্মুর মধ্যে এই চা খাওয়াটা নিয়ে অনেক মজার সময়। সেটা হচ্ছে কিরকম, আমি আসছি, আম্মু চা বানাইছে এবং মানে মজা করে আমরা দুজনে বলতে গেলে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অনেক সুন্দর একটা সময় যেত। আমি ওনার ফ্রেন্ড, আমি ওনার মেহমান, ওইভাবে করে সুন্দর করে টেতে করে এনে আপ্যায়ন করা, মানে এই জিনিসটা আমি এখনো মিস করি। আমার আম্মু আজকে 4 বছর বলতে গেলে চা খাই না। আমি যখন নোয়াখালী যাই তখন উনি আবার আগের মজাটা করে। এমনকি আমিও ঢাকায় যে মানুষ আমি দিনে অনেকবার চা খেতাম, সেই মানুষ আমি হয়তো এখন সপ্তাহে একবার খাচ্ছি। যখনই চা খেতে যাই আম্মুকে মিস করি। লাইফের কত সুন্দর সুন্দর মোমেন্ট সেটা, যদিও ছোট একটা বিষয়, কিন্তু আমার আর আম্মুর কাছে এটা অনেক বেশি মজা, অনেক বড়, বিউটিফুল। তারপরে যখন আচ্ছা আম্মুর সাথে আম্মু কোনোভাবে আমাকে দিবে না যে না আমি থাকতে পারবো না এসে, কিংবা ঢাকায় তোকে একা রাখা। জাস্ট মা হিসেবে যতটুকু চিন্তা করা উনি ওইসব চিন্তা নিয়ে আছে।
কিন্তু আমার টার্গেট হচ্ছে আমার বাবা অনেক দিক থেকে অনেক লসে পড়তেছে, আমাকে আমার বাবার পাশে দাঁড়াতে হবে, এটা ওই মুহূর্তটাতে আমার মাথায় ঢুকে। আর সেটা আমি মনে হয় ডিগ্রি কমপ্লিট করে কিংবা 7-8 বছর লাগিয়ে অনার্স কমপ্লিট করে আমি হয়তো বাবার পাশে দাঁড়াতে পারবো না, এই জন্য আমি অন্য কোনো লাইনে যাইতে হবে। তখন আমি আব্বু আম্মুকে অনেক বুঝিয়ে তারপরে আমি ঢাকায় ভর্তি হই, এবং যখন ভর্তি হতে আসি তখন ওনার সাথে আমাদের দেখা হয়। তখন আব্বুই কিন্তু তখন ওনাকে ফোন দেয় যে হ্যাঁ ঠিক আছে ভর্তি হব, কি কি কাগজ, ওই যে নোয়াখালী থাকা অবস্থায় যে কি কি কাগজপত্র লাগবে, কি আসল বিষয় তুমি একটু ভার্সিটি থেকে জেনে তারপরে এগুলো পাঠাও, বলো, আমরা তাহলে সবকিছু রেডি করে নিয়ে আসি। তো ওইভাবে আব্বুর সাথে আমার সাথে কথা হয় না, আব্বুর সাথে কথা হয়। আব্বুর সাথে আবার একটু চালাক মানুষ তো, আব্বুর সাথে আরো আব্বু সহজ সরল, আব্বুকে পুরো ফ্রেন্ডের মতো করে ফেলছে, এত ভালো সম্পর্ক মানে হয়ে গেছে ওনাদের ভিতরে যে আব্বু ঢাকায় এসে ওনাকে ফোন দিছে যে আমরা ঢাকায় আসছি, ভার্সিটির সামনে তুমি আসো। ওই দিন প্রথম ওনার ফ্রেন্ডকে দেখি, দেখে একটা মানুষকে দেখছি, নয়তোবা ওনার সাথে ফোনে 2-1 মিনিট কথা বলছি, কোনো ইন্টারেস্ট আমার ছিল না, যেটা সত্যি কথা। এমনকি আমার মায়েরও না, আমার বাবারও না, আমার বাবা জাস্ট ওই যে উপকারে লাগছে, একটা কাজ ইনফরমেশন দিচ্ছে, ওই হিসাবেই কথা বলা। তারপরে ভর্তি হয়ে যায়, এবং হোস্টেলের ঝামেলা, হোস্টেলের জন্য যে অ্যাপ্লিকেশন করা, দৌড়াদৌড়ি করা, এগুলো অবশ্যই ওই ফ্রেন্ডটাই করে, মানে ওই ইয়েটাই করে। করার পরে হচ্ছে যখন আমি শুরু করে দিই, আমার ক্লাস শুরু হয়ে যায়, আব্বু আম্মু চলে যায়, আব্বু আম্মু 2 দিন ছিল, তো চলে যাওয়ার পরে হচ্ছে উনি ফোন করতো অনেক, মানে খোঁজ খবর নেওয়ার জন্য, যেটা হচ্ছে যাই মানে দায়িত্বের মধ্যে পড়ে এখন উনি যেটা মনে করতো, অনেক ফোন করতো, কিন্তু আমি ওইভাবে করে ফোন রিসিভ করতাম না। আমার কথা একটাই যে হ্যাঁ উপকারে লাগছে, একটা সময় দরকার হয়েছে কথা বলছি, তার মানে যে সবসময় কথা বলতে হবে এমন কিছু না। উনি মাঝে মধ্যে আমার ভার্সিটির সামনে আসতো, ফোন করে জানাতো। এটা কিরকম হয়ে গেল না, যখন আপনার দরকার ছিল তখন আপনি কথা বললেন। আমার দরকার ছিল তখন আমি ওনার সাথে কথা বলছি, কিন্তু তার মানে এই না যে সব সময় ওনাকে ফোনে সময় দিতে হবে, এটা হচ্ছে আমার লজিক। এটা যদি অযৌক্তিক হয় তাও হতেই পারে। তারপরে আমার ভার্সিটির সামনে 2-1 দিন আসছিল, এসে ফোন করে জানাইছে, কিন্তু আমি ওনার সাথে দেখা করি নাই। কারণ হচ্ছে আমি চাইনি আমার বাবাকে মাকে কোনোভাবে আমার কারণে ওনারা বিন্দু পরিমাণ কষ্ট পাক, এটা আমি টোটালি চাই নাই। মানে কি ততদিনে আপনি এমন কিছু আজ করতে পারছিলেন? আমার কাছে মনে হতো যে হ্যাঁ উনি হয়তোবা বারবার দেখা করা, নয়তোবা কথা বলা, এসবের মধ্যে দিয়ে তো আস্তে আস্তে অনেক কিছু হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। সে আমি ওইসব চাই না, যার জন্যই আমার সাথে আমি এসবে ওনার সাথে সাড়া দিতাম না। এমনকি পরবর্তীতে আমি দেখা গেছে যে আমি বাড়িতে ফোন করছি, আব্বু আম্মু ওনার কথা বলতেছে, মানে উনি এত বেশি আমাদের বাড়িতে ফোন করতো, এত বেশি খোঁজ খবর নিত, এত বেশি আন্তরিক হয়ে গেছে। আমার ছোট ভাইটার সাথে ওনার সম্পর্ক এমন যে দুজনেই আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে। আমার ছোট ভাইটা তখন অনেক ছোট, স্কুলে পড়ে না, হ্যাঁ, এত বেশি সম্পর্ক। তারপরে হচ্ছে যে আবার আমার ছোট ভাইয়ের জন্য গাড়ি পাঠায়, কুরিয়ারে প্লেন পাঠায়, এগুলো আমি পরে শুনে অবাক হই যে কি ব্যাপার, এসব কি হচ্ছে। তখনই আমি বুঝতে পারি যে না, এই লোকটা নিশ্চয়ই চাচ্ছে কোনো কিছু, যে হয়তো কোনো সম্পর্ক জড়াতে চাচ্ছে। তখন যখন অনেক দিন, প্রায় 6 মাসের মতো আমি ওনার এই বিষয়গুলোতে যখন সাপোর্ট দিই না, তখন একটা সময় উনি একটা MLM কোম্পানির সাথে জড়িত ছিল। উনি একটা ঢাকা একটা নামকরা স্কুলের ইংলিশের টিচার ছিল, দেন একটা MLM কোম্পানির সাথে জড়িত ছিল। তো ওনার কিছু লোক ছিল, বোনের মেয়ে কিংবা আরো কাজিনরা ছিল শান্তমারিয়ামে, তো ওরা আবার হোস্টেলে থাকতো, ওদের কাছ থেকে আমার খোঁজ খবর পেত। এমনকি ওদেরকে বলে, ওদের মাধ্যম দিয়ে একদিন আমাকে ওরা বলে পরে আমি আমার রুমমেটকে নিয়ে একদিন ওই MLM কোম্পানির অফিসে আসি, সেটা হচ্ছে মালিবাগে। আচ্ছা, পরে আসার পরে ওইখানে হ্যাঁ ঠিক আছে একটা কাউন্সিলিং হলো, কাউন্সিলিং শুনলাম, শোনার পরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে ওই মেয়েগুলাই হোস্টেলে, ওনার কাজিনরা কিংবা অন্যান্য যারা, তারা বললো যে হ্যাঁ আমরা তো এখানে কাজ করতেছি, তুমিও করো, তেমন পড়াশোনার পাশাপাশি যা হয় তা এই সেই। পরে আমি অনেকদিন আসবো করে আসা হয় না, আব্বুকে জানালাম, আব্বু বলছে যে তুমি যা ভালো মনে করো তাই করো। আব্বু আমাকে এ ব্যাপারে আর কোনো কিছুই বলে না। পরে আমি অনেকদিন সময় পার করে আমি আসলাম, এসে তারপর আমিও এখানে জয়েন করি।
করার পর আমি কিন্তু ওইভাবে করে সময় দিই না। আমি হচ্ছে আমার টার্গেট একটাই যে আমাকে পড়াশোনা নিয়ে অনেক দূর যাইতে হবে। এমনকি মজার ব্যাপার যে আমি যখন ফার্স্ট সেমিস্টারে আমাদের আর্ট আছে, যেটা আমি আগে কখনো করি নাই, হয়তোবা 1-2 আপেল আঁকা পেয়ারা আঁকা এটা সবাই করছে, কিন্তু এর বাহিরে কোনো আর্টের ক্লাস কোনো টিচারের কাছে আমি কখনো যাইনি। আমি অনেক নার্ভাস হয়ে যাই যে আমি এটা পারবো কিনা। এমন দেখি যে ওইখানে কয়েকটা স্টুডেন্ট ছিল যারা জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া, ওই যে শিশু জাতীয় যে প্রতিযোগিতা বিটিভিতে হতো ওইখান থেকে পুরস্কার পাওয়া, কিংবা ওইখানের অনেকেই অনেকভাবে, তারপরে ফরেনার অনেকগুলো স্টুডেন্ট ছিল। সবকিছু মিলিয়ে অনেক ভয় পেয়ে যায় যে আসলে আমি পারবো কিনা, মনে হয় সম্ভব না। তখন মনে মনে আবার সাহস নিই, না আব্বুকে নার্ভাস করা যাবে না, কিংবা আব্বুর মন খারাপ করা যাবে না। আমি এমন ভাবে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে দিনরাত যেন ওরা একটা সময় আমার কাছে হেল্পের জন্য আসে। আসলে 3 মাস পরেই হয় যে আমি কন্টিনিউ ক্লাস করি, ক্লাসটা আমি কখনো মিস দিতাম না। এমনকি আমি টিচারদেরকে এত বেশি বিরক্ত করতাম জানার জন্য, বোঝার জন্য। এমন ম্যাম এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে উনি আমাকে অনেক হেল্প করতো। দেখা গেছে যে ক্লাসে যতগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা বলেন, ক্লাস টেস্ট বলেন, সবকিছুতে আমার A+, সবকিছুতে A+। একটা সময় দেখা গেছে যে থিম নিয়ে বুঝাচ্ছে ওই থিমটা কেউ বুঝতেছে না, মোটামুটি আমরা 2-1 বুঝতেছি। ওই যে সবাই ঘুরে ফিরে, যারা ফরেনার হোক কিংবা যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত, কারণ আগে যাদের আর্ট শিখা এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, যার জন্যই অনেকে পরবর্তীতে জিজ্ঞেস করতো, বুঝানো লাগতো। সবকিছু মিলিয়ে আমি 3টা সেমিস্টার আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম। থাকার পরে যখন আমি থার্ড সেমিস্টার, তখন পরীক্ষার কিছুদিন আগে আমি আবার শুনতে পাই, যেটা আমার আব্বু আম্মু বলে নাই, আমার ছোট ভাই আমাকে ফোনে বলে যে আব্বু নতুন করে যে আবার দোকানগুলো, আমি বলেছিলাম যে আমি পরীক্ষা দিতে আসার আগে আব্বু আবার আগের মতো করে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছে। সেইখান থেকে আব্বু আবার অনেক বেশি ডাউনে পড়ে। সেটা হচ্ছে তাও আব্বুর আরেক ফ্রেন্ডের কারণে। সেই ফ্রেন্ডের কারণে আব্বু অনেক বেশি লসে পড়ে। অর্থাৎ সেই ফ্রেন্ড বলছিল যে ব্যবসা বাণিজ্য দিয়ে কিছু হবে না, আপনি ব্যবসা বাণিজ্য একটা দোকান রাখেন, বাকি একটার সবকিছু বিক্রি করে দোকান ছেড়ে দিয়ে আপনি আমার সাথে বিজনেসে আসেন। তখন আব্বু ওনার কথা মতো সেই কাজটাই করতে গিয়ে ওই ফ্রেন্ডের মাধ্যমে আবার লসে পড়ে। তারপরে আমি যখন এই জিনিসটা জানতে পারি, তখন আমি স্বাভাবিকভাবে এটা একটা টেনশন যে আব্বু কতটুকু সাহস নিয়ে পারবে বলে এরকম একটা সাবজেক্টে আমাকে পড়াচ্ছে। কারণ আমাদের হোস্টেল খরচ, নিজেদের খরচ, ভার্সিটি খরচ সবকিছু মিলিয়ে কিন্তু প্রায় 20,000 টাকার মতো লাগতো। তখন আমার মাথায় একটা টেনশন ঢুকে যে আমি কি করব, আমার পক্ষে মনে হয় আর পড়া সম্ভব হবে না। এইসব চিন্তা করতে করতে আমি আবার অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে থার্ড সেমিস্টারে আমি 3টা থিওরি পরীক্ষা দিতে পারি নাই। ফাইনালে অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম 3 দিন, উত্তর আধুনিক মেডিকেল কলেজে। তারপরও ওই যে আগের আমাদের তো আবার সুবিধা একটা জায়গায় যে প্রত্যেকটা ক্লাস টেস্টের নাম্বার, মিড টার্মের নাম্বার সবকিছু মিলিয়ে আমার তাও আউট অফ 4-এ 3.50 উপরে ছিল। তো সবকিছু মিলিয়ে এরপরে আমি আব্বুর সাথে শেয়ার করি যে আব্বু তাহলে এক কাজ করি, আপনি ব্যবসায়িকভাবে একটু দাঁড়ান, আমি না হয় সেমিস্টার ড্রপ দিই। আব্বু বলে যে না আমি পারবো, তুমি তোমার মতো করে চালাও, তুমি পিছে পড়ো না। পরে আমি বলি যে না আব্বু, এটা আপনার জন্য অনেক বেশি কষ্টের হবে। তার মধ্যে 4টা ভাই কিন্তু পরপরই স্কুলে। পরে আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা দেখো, তারপরে চিন্তা করো, কয়েকদিন হোস্টেলে থাকো, ঠান্ডা মাথায় চিন্তা করো, সুস্থ হও, তারপরে যে তুমি নোয়াখালী আসো, নয়তোবা যা করার করো। এর ভিতরে ওই যে আমাদের ভর্তির সময় যে হেল্প করলো, উনি অফিসে ফোন করলো, ফোন করে ওনার ওই কাজে ইয়েদেরকে বললো যে হ্যাঁ অফিসে আসতে হবে। তো তখন হাতে সময় ছিল, ওদের সাথে গেলাম অফিসে। যাওয়ার পরে উনি আমাকে প্রপোজ করার পরে আমি এমনিতেই আমার মাথায় টেনশন, তার মধ্যে এসব প্রপোজ, আমার তখন অনেক বেশি বিরক্তি লাগার কারণে আমি বিষয়টাকে ওইভাবে পাত্তা দিই নাই, কিংবা মাথায় তুলি নাই, চিন্তাও করি নাই বাসায় গিয়ে যে আমি ভাববো যে এটা কি আসলে যায় কি যায় না। আপনার রিঅ্যাকশনটা কি ছিল প্রপোজ পরে? আমি আমার একটা জিনিস হচ্ছে, আমি রাগ হলে আমি রাগটা আমার ভিতরে সেটা বুঝতে দিই না যে আমি রাগ হয়েছি কিনা, কিন্তু ইদানিং সেটা নাই। ইদানিং দেখা গেছে যে আমার রাগ হলে আমি বলে দিই, কিন্তু আগে ছিল যে আমি রাগলে আমি বলতাম না, নিজের ভিতরে সেটা ধরে রাখতাম। আমি কিছু বলি না, আমি চলে আসছি,
কিছু না বলে চলে এসে এরপর থেকে আর আমি ওনার ফোন রিসিভ করি নাই। ততদিনে তো আপনি গেস করতে পারছিলেন যে এরকম কিছু একটা ঘটবে সামনে। এটা কিন্তু আমি ভর্তি হওয়ার পরে আমি একটা ধারণা হয়ে গিয়েছিল আসলে যে এরকম কিছু একটা ঘটবে একদিন না একদিন। ওকে, এর ভিতরে যখন উনি আমাকে ফোনে পায় না, দেখা করতে পারে না, তখন কিন্তু আমাকে একটা চিঠি দিছে। ওই চিঠিটা আমার কাছে এখনো আছে, অনেক মজার। ওই চিঠিটা আমার কাছে আমি নিয়ে আসছি, চুমকি আপু চাইলে পড়তে পারেন। তারপরে আমি আর কিছু বলি না। যখন উনি জানতে পারলো যে আমি সেমিস্টার ড্রপ দিব, আমি নোয়াখালী চলে যাব, তখন ওনার মাথায় কি ঢুকে আমি জানি না, উনি সেই আবার ওনার মানে অফিসের কথা বলে উনি আমাকে ওইখানে ডাকে। আমি গেলাম, যাওয়ার পরে উনি একটা ফর্মে সই করতে বললো, অফিসিয়াল কাজের কথা বলে আমি সই করলাম। সই করার পরে উনি বলল যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমি পুরো আকাশ থেকে পড়লাম, এটা কেমন ধরনের কথা? পরে বললো যে হ্যাঁ, কারণ এটা হচ্ছে বিয়ের ইয়ে ছিল, আবার ওনার বোনের ছেলে ছিল কাজী, মানে ওনার বাবা কাজী হিসাবে উনিও কাজীর ইয়ে জানতো। উনি ওনার বোনের ছেলেকে আগেই বলছে, সবকিছু নিয়ে রেডি ছিল অফিসে। মানে আমি বুঝাতে পারবো না, আমি বুঝাতে পারবো না যে বিয়েটা কি এত সহজ যে একটা সিগনেচার করলে বিয়ে হয়ে যায়। পরে আমি আর ওনাকে কিছু না বলে আমি চলে আসলাম। চলে এসে এরপরে নোয়াখালী গেলাম। নোয়াখালী গিয়ে আব্বু আম্মুকে বলবো কি বলবো না, আমি চাইছি যেটা, যে আমি আমার মা বাবাকে কষ্ট দিব না, সেই একই কষ্ট এখন পাবে আব্বু আম্মু যে আমি বললে। এই জন্য আমি অনেক দিন বলি নাই। না বলার পরে চিন্তা করলাম যে না, বিষয়টা অনেক ঝামেলার দিকে যাওয়ার আগে আমি আব্বু আম্মুকে বলি। পরে আমি আব্বু আম্মুকে বলছি। বলার পরে আব্বু আম্মু আমাকে কিছু বলে নাই, কারণ আমি তো পুরোটুকুই বললাম, কিছু বলি নাই। না বলার পরে ওনার সাথে কথা বলছে, মানে ওই ফ্রেন্ডের ওনার সাথে কথা বলছে। কথা বলার পরে উনি বলছে, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা তার নামটা একটু শুনতে চাই। আচ্ছা, তার নামটা হচ্ছে মামুন। আচ্ছা, তো পরে উনি স্বীকার করছে, হ্যাঁ স্বীকার করছে, বলছে যে আসলে আঙ্কেল আমি বুঝতে পারছি যে শানু যখন পড়াশোনা শেষ করবে তখন কিন্তু তাকে পাওয়ার যোগ্যতা আমার থাকবে না, কারণ আমি জেনারেল লাইন থেকে মাস্টার্স করা, আর ওদের এসব অবস্থা থেকে আমাকে সে পাত্তা, আমি তো তার কাছে এমনি যাইতে পারি না, তখন আরো পারবো না। এমনকি আমার তখন যোগ্যতা থাকবে না, এমনকি ওর মতো মেয়ে আমি পাবো না, যে মেয়ের সাথে আমি এত চেষ্টা করার পরে কথা বলতে পারি না, দেখা করতে পারি না, তার মানে ওকে আমার চাই। এই জন্যই আমি এই কাজটা করে ফেলছি, এবার আপনারা যা করেন। সে একদম খুব সহজভাবে স্বীকার করে ফেলছে। স্বীকার করে ফেলার পরে আব্বু তো সহজ সরল, আব্বু বলছে যে আচ্ছা যাই হওয়ার হয়েছে, আমার ছেলেটা তো সহজভাবে স্বীকার করছে, আচ্ছা ঠিক আছে দেখি আস্তে ধীরে তুমি তোমার মতো করে পড়ো। তো এভাবে কিন্তু আমার একটা বছর চলে যায়, আমি পড়ি না। পরে আব্বু আবার আমাকে সাহস দেয় যে এক কাজ করো, যাই সেমিস্টার শুরু করো, কোনো না কোনো ভাবে টাকা পয়সা ম্যানেজ হবে। ওই এক বছর নোয়াখালীতেই ছিলেন? হ্যাঁ। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড উনি ওনার মতো করে ঢাকাতেই ছিল। মানে একটা সিগনেচারে মানে জাস্ট আপনাকে ডেকে একটা সাইন করানো হলো এবং বিয়েটা হলো, এবং সেটা আপনি মেনেও নিলেন এবং আপনার পরিবারও মেনে নিই নাই। আমি মেনে নিই না। আমি যে আমার মা বাবাকে বললাম, মা বাবা ওনার সাথে কথা বললো, কথা বলার পরে ওনাকে আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে যা করছো, আমি দেখি চিন্তা করে কি করা যায়, তবে তোমাকে যে আমরা সমর্থন করতেছি তা না, এটা বলে ওই অবস্থাতে এক বছর ছিল। ওনার সাথে কিন্তু আমার কথা হয়নি, আমি কোনোদিন ওনার ফোনটাও ধরি নাই। তারপরে হচ্ছে আম্মু খুব টেনশন করতেছে যে আসলে এই বিষয়টাকে কি করা যায়, এবং মেয়েকে এখন ঢাকা পাঠাবো, কি থেকে কি হয়। তখন আবার ওনার সাথে কথা বললো যে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো। তো উনি আব্বু আম্মুরে কনভিন্স করে বললো যে ফ্যামিলিকে আমি আস্তে ধীরে জানাবো, আমার বাবা তো অসুস্থ কিংবা অনেক বেশি বয়স, আমি আস্তে ধীরে জানাই, আমি বাসা নিয়ে আপনারা ওকে আমার কাছে দেন, তাহলে ওর সিকিউরিটিও হলো, সবকিছু মিলেই ও ভালো থাকবে। তখন আব্বু ওনার কাছে বিয়ের কাগজপত্র দেখতে চায়, যে আসলে তুমি যে মুখে মুখে বলতেছো, আমার মেয়ে তো বলতেছে যে একটা সই করলেই তো বিয়ে হয় না, সে তো মানতেছে না, তাহলে তোমার কাগজপত্রগুলো দেখাও। পরে উনি দেখানোর পরে আব্বু আবার আমাদের এক আঙ্কেল আছে অ্যাডভোকেট, ওনার সাথে দেখে যে না সবকিছু মোটামুটি ওকেই করছে। তারপরে আব্বু নিজে এসে শান্তিবাগে উনি একটা বাসা নেয়, একটা বাসা বলতে কি একটা রুম নেয়, সাবলেট। তো ওইখানে উঠার পরে আমি ওইখান থেকে 4 সেমিস্টার কন্টিনিউ করি।
যেহেতু আমি বলছি যে উনি MLM এর সাথে জড়িত ছিল, ওই MLM কোম্পানিতে উনি প্রায় ওনার নিজেরই ছিল 10 লাখ টাকার মতো, আর ওনার বোনের সবকিছু মিলিয়ে 14 লাখ টাকার মতো শেয়ার কিনছে। এমনকি আমার বাবাকে বুঝিয়ে আমার বাবারও আরো প্রায় 2 লাখ টাকার মতো শেয়ারে গেছে। তো এরপরে আপনারা জানেন যে MLM কোম্পানি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, MLM কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, তো সবকিছু মিলিয়ে ওইটার আর কোনো খবর নাই। এর ভিতরে কিন্তু যখন দেখছে যে MLM কোম্পানি থেকে উনি মোটামুটি লাভ পাচ্ছে, তখন কিন্তু উনি ওনার কোচিং সেন্টার এমনকি স্কুলের জব সবই ছেড়ে দেয়। তো একদিকে ওসবও ছেড়ে দিল, অন্যদিকে এখন এটারও দুরবস্থা চলে আসলো। সবকিছু মিলিয়ে মোটামুটি উনি পুরো বেকার হয়ে গেছে। তারপরে এখন ও আবার আনার সময় আব্বুকে বলছে যে ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এখন ব্যবসায়িকভাবে মোটামুটি ঝামেলায় আছেন, ওর পড়াশোনার দায়িত্ব আমার উপরে, সমস্যা নেই, যেহেতু ওনার সাহস ছিল। কিন্তু ওই যে আমার আনার পরে 1-2 মাসের ভিতরে কোম্পানি বন্ধ হয়ে যায়, ওনার চাকরি নাই, কোচিং নাই, সবকিছু মিলে উনি আর পারতেছে না। পরে তারপরও আমি সেমিস্টার কন্টিনিউ করি, আসি যাই, আমি ক্লাস করতেছি সবকিছু। পর আমি আমার ক্লাসের এক ফ্রেন্ড না ক্লাসমেটের সাথে শেয়ার করি, ও একটা মেয়ে, ওর সাথে শেয়ার করার পরে ও আমাকে মিড টার্মে আমাদের প্রত্যেক ইয়েতে পরীক্ষার আগে জমা দিতে হয় 21,800-900 এরকম, ও আমাকে ওই টাকাটা দেওয়ার পরে আমি পরীক্ষা দিতে পারি। এরপরে উনি নারায়ণগঞ্জে গিয়ে, ততদিনে আপনার কতগুলো সেমিস্টার হলো? 4 নাম্বার, অর্থাৎ 3টে সেমিস্টার করে তো আমি এক বছর পড়তে পারি নাই। পরে আমি 4 নাম্বার সেমিস্টার শুরু করি। তো 4 নাম্বার সেমিস্টারে 21,000 টাকা দিল আপনাকে, মানে 3 মাস পরে মিড টার্মের সময়। তখন উনি ও দেওয়ার পরে আমি পরীক্ষাটা দিই। দেওয়ার পরে আমি এরপরে আব্বুকে জানাই যে আব্বু এই ব্যাপার, ওনার তো এখন চতুর্দিক দিয়ে ঝামেলা, আমি তাহলে কি করব, ফাইনালটা তো সামনে আসতেছে, আমি এই জন্য আপনাকে আগ থেকে জানাই রাখলাম, কারণ আমি মিড টার্ম তো অলরেডি দিয়ে দিছি। আমি মিড টার্ম যে আমার এক ফ্রেন্ড দিছে সেটা আমি বলি নাই আব্বুকে, আমি বলছি যে উনি যে দিক থেকে পারছে মোটামুটি ম্যানেজ করে দিছে, কিন্তু এখন ফাইনালেরটার জন্য আমি আপনাকে আগ থেকে বলে রাখলাম। তো ফাইনালটা আব্বু ম্যানেজ করে দেওয়ার পরে আমার 4th সেমিস্টারটা কমপ্লিট হয়। এরপরে 5th-এও আমি ওইভাবে শান্তিবাগ থেকে আসা যাওয়া করি। মানে তখন এমন অবস্থা যে আমি আসলে কারো কাছে ছোট হতে চাই না, যেহেতু ছোটবেলা থেকে আমি, যদিও আব্বুর ক্রাইসিস গেছে কিন্তু আমাদের উপর দিয়ে সেটার কোনো প্রভাব পড়ে নাই। আমরা খুব ভালো ছিলাম, এমন অনেক ভালো ছিলাম আল্লাহর রহমতে। আমি বিষয়গুলা সহ্য করতে পারতেছি না, কিন্তু মা বাবাকেও বলতেছি না যে মা বাবা কষ্ট পাবে, কারণ যেহেতু উনিও থাকতেছে না, আমি বাসায় একা, উনি সপ্তাহে 1 দিন আসে। দেখা গেছে এমন হয় আপু যে হয়তোবা যেটা উনি জানতো না আজকে জানবে, সেটা হচ্ছে হয়তো বাসায় উনি আমাকে টাকা দিত, হ্যাঁ, যে টুকটাক সংসার চলার মতো টাকা দিত, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের পিছনে এত খরচ হয় যেটা বলার মতো না, এত খরচ হয়। আমি ওইদিকে খরচ করতাম নিজের খাবারটাকে কন্ট্রোল করে। দেখা গেছে বাসায় আজকে চাল আছে, হ্যাঁ ঠিক আছে আমি রান্না করব, রান্না করলে দেখা গেছে যে হ্যাঁ উনি আসতে আসতে বৃহস্পতিবার পর্যন্ত থাকবে না, তখন উনি কষ্ট পাবে, ভাববে আমিও কষ্ট করতেছি, তখন আমি দেখা গেছে একটা না 2-3 দিন আমি না খাওয়া। উনি কোথায় যেত? ওই যে নারায়ণগঞ্জে থাকতো, ওইখানে একটা জব নিছিল। ওই যে যখন চতুর্দিকটা বন্ধ হয়ে গেছে তখন 3 মাসের মতো বেকার থেকে এরপরে গিয়ে জব নেয়। আর ঢাকায় আপনি একা? তবে একজন প্রশাসনের ইয়ের সাথে আমরা সাবলেট ছিলাম, অনেক সিকিউরিটি ছিল, ভাবি থাকতো, ওনার শাশুড়ি থাকতো, মোটামুটি সেভের মধ্যে ছিলাম। তারপরে হচ্ছে উনি আসলে আমি আর আমি যে কষ্ট করতেছি আমি সেই জিনিসটা ওনাকে দেখাতাম না, হ্যাঁ ঠিক আছে আমার সবকিছু চলতেছে, ভালো আছি, উনিও আর বুঝতো না। তারপরে দেখা গেছে যে শান্তিবাগ থেকে আমি অনেক দূর হেঁটে, যেটা 20 টাকা 25 টাকা রিক্সা ভাড়া, আমি যেটা কখনো করিনি, আব্বু আমাকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে সবসময় নিয়ে যাইতো, সবসময় আনতো কলেজ পর্যন্ত, কোনো কষ্ট আমার গায়ে লাগে নাই। অথচ সেই আমি এখন হাঁটতেছি তার টাকা সেভ করার জন্য, অ্যাসাইনমেন্টের জন্য। তারপরে কিন্তু ক্লাসে কখনো আমি কোনো অ্যাসাইনমেন্ট মানে যেটা ডেট থাকতো ডেটের বাইরে আমি দিতাম না, যত কষ্ট হয়ে। আমার কিন্তু ল্যাপটপ, আমাদের কিন্তু 3rd সেমিস্টারের পর থেকে এমন যে কম্পিউটারটা পুরো লাগে, একদমই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কম্পিউটার
সাহায্য করতে হবে, নেট থেকে নামাতে হবে, দুনিয়ার কাজ। কিন্তু আমি ওই যে দোকানে বসে বসে দোকানে দেখা গেছে যে 10 মিনিট কাজ করছি, আমাকে সে 20 টাকা দিতে হচ্ছে। এরকম করে করে আমার টাকাগুলো ওইদিকে নষ্ট হতো। নষ্ট নয়, পড়াশোনার কাজে লাগতো, কিন্তু অন্য সাইড থেকে আমার কষ্ট হতো। এভাবে করে করে আমি 3rd সেমিস্টার 4th সেমিস্টার করতাম। তো এখানেও আমার দুর্ভাগ্য যে আমি এত কষ্ট করার পরেও আমি আমার মনের মতো রেজাল্ট আনতে পারি না, একমাত্র ল্যাপটপের জন্য। ওই যে আমি যে সময়টা দোকানে দেখা গেছে 1 ঘন্টার কাজ আমি 10 মিনিটে করতেছি, সেটা তো আসলেই মনের মতো হচ্ছে না, কিংবা টিচারের পছন্দ হচ্ছে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যেগুলো হাতের কাজ ওগুলো সবকিছুতে আমার A+ থাকতেছে, কিন্তু থিওরিক্যাল যেগুলো অ্যাসাইনমেন্ট কিংবা নেট থেকে নামাই, আমাদের তো বই নাই, দেখা গেছে যে একটা টপিক দিয়ে দিছে, এটা নেট থেকে নামাই নোট করতে হয়, ওইসব কাজগুলো আমার পক্ষে সম্ভব হতো না, যার জন্য আমার রেজাল্ট ওইভাবে আসতো না। তারপরও মোটামুটি ওই যে 3.5 এর 0-র উপরে কিংবা 6 এর উপরে এরকম থাকতো। কিন্তু A+ আমি কখনো আনতে পারি না, শুধু একমাত্র ল্যাপটপ কিংবা কম্পিউটারের কারণে। পরে ওনাকে আমি একটা সময় বলি, আব্বু আম্মু একটা সময় অনেক টেনশনে পড়ে যায়, যখন 6 মাস হয়ে যায় ঢাকা ওনার কাছে আসি, তখন আব্বু আম্মু বলে যে ওরে বলো ওর ফ্যামিলিকে জানাইতে, কারণ হচ্ছে এদিক থেকে টুকিটাকি যতই কেউ বিয়ের কথা বলুক না কেন, আমরা কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারতেছি না যে আমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, নয়তোবা মানে কোনো কিছু জানাইতে পারতেছি না। এই জিনিসটা অনেক বেশি লজ্জার, অনেক বেশি কষ্টের, এমনকি আমরা অনেক টেনশনে আছি। যখন আমি ওনাকে এই জিনিসগুলো জানাই, উনি এই বিষয়গুলোকে একদমই পাত্তা দেয় না, যে হ্যাঁ এখানে টেনশনের কি আছে, মেয়ে বড় হলে মানুষ বলবে এগুলাকে গায়ে না মাখালে হয়, এই সেই এসব বলতো। তখন আমার আরো কষ্ট লাগতো যে আমি একদিকে পড়াশোনা নিয়ে কষ্ট করতেছি, অন্যদিকে চলা নিয়ে কষ্ট করতেছি, আবার আব্বু আম্মু আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ওনার সাথে শেয়ার করতে চাইতাম, বুঝাইতে চাইতাম। আমি বুঝি যে উনি ইচ্ছে করে করতেছে না, কারণ হচ্ছে উনিও তখন খুবই ভালো অবস্থা থেকে একদমই খারাপে পড়ে যায়, যার জন্য হয়তো ওনার মন মেজাজ ভালো ছিল না, কিংবা এসব শুনতে চাইতো না। তারপরে এরপরে 4th সেমিস্টারটা তো যায়, আব্বু দিল ফাইনালের টাকা। এরপরে 5th সেমিস্টারটা এইভাবে শুরু করার পরে সেই ওই যে ওই ফ্রেন্ডটাই আবার আমাকে 5th সেমিস্টারেও হেল্প করে। তো টোটালি 5th সেমিস্টারের পুরো টাকাটাই সে দেয়, মিড টার্মে এবং ফাইনালে। সেটা আমার হাজবেন্ড জানে, ও সবই জানে, আমি ওকে জানানো ছাড়া কোনো কাজই করি না। পরে সে দেওয়ার পরে আমি এই 5th পর্যন্ত কমপ্লিট করতে পারি। করার পরে এরপরে 6th সেমিস্টারটাও আমি আর গ্যাপ দিই নাই। আমি বলি যে যেভাবে হোক যেমনি হোক আমাকে আগে যাইতেই হবে, কারণ হচ্ছে হাজবেন্ডের জন্য হলো বাবার জন্য হলো আমাকে একটা কিছু করতে হবে। তখন আমি 6th সেমিস্টারটাও এইভাবে কষ্টে কষ্টে আব্বুকে বলি, আব্বু কিছু দেয়, নিজে কিছু নিজের খরচ থেকে ওই যে খাবার থেকে রেখে অ্যাসাইনমেন্ট করি, এই সেই এসব করে করে আব্বুর কাছ থেকে আব্বু দেয় যেটা, সেটা আবার আম্মু তো ওইভাবে করে জানে না। তা আমি আবার দেখা গেছে যে আম্মুকে ফোন করি, আম্মু বলে যে তোর কি টাকা পয়সা লাগবে, হাতে আছে কিনা। তো আম্মু দেখা গেছে আম্মুর কাছ থেকে আম্মু আবার কিছু দিত। সবকিছু মিলিয়ে এইভাবে করে করে আমার 6th সেমিস্টারটাও কমপ্লিট করি আমি। সবচেয়ে খারাপ লাগে কি, ছোট ভাইদেরকে নিজে দিতে হয়, কিন্তু আমার ছোট ভাইরা এত লক্ষ্মী যে ওরা স্কুল থেকে হোক যেভাবে হোক আব্বু যে টাকা দিত সেই টাকাগুলো জমাই আমি বাড়িতে গেলে তারা আমাকে এক একজনে 1,500-2,000 টাকা করে দিত। আচ্ছা, তারপরে এটা কিন্তু যদিও একটা সাইডে আমার উপকার হয়েছে, এটা আমার মনে হয় যে আমি এই কষ্টটা ভুলতে পারবো না যে ছোট ভাইরা আমাকে দিচ্ছে। তারপর এভাবে করে 6th সেমিস্টার কমপ্লিট হয়। 6th সেমিস্টারটা কমপ্লিট হওয়ার পরে 6th সেমিস্টার ফাইনাল, তাও আবার সেম অবস্থা। দেখেন আমার দুর্ভাগ্যের অবস্থা যে ফাইনালের আগ মুহূর্তে শুরু হয় এই পরীক্ষা। আমার হাজবেন্ড সেই নারায়ণগঞ্জে অ্যাক্সিডেন্ট করার পরে ওনার 2টা জায়গায় ভেঙে যায় পায়ে। রোড অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সেটা ছিল উনি সিএনজিতে ছিল, রিক্সা ছিল, সিএনজি ধাক্কা দিয়ে নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটা হয়। এরপরে ওনার ট্রিটমেন্টের জন্য উনি হাসপাতালে অপারেশন সহ সবকিছু মিলিয়ে প্রায় 1.5 মাসের বেশি ছিল। আমি হাসপাতাল থেকে কোনো মতে এসে শুধু পরীক্ষার খাতায় নামটা লিখে আমার প্রথম পরীক্ষাটার সময় ওনার অপারেশন শুরু হবে 12টায়, আমার পরীক্ষা শুরু হয়েছে 10টায়। আমি এসে শুধু নামটা লিখে আবার অপারেশনের জায়গায় চলে গেছি, কারণ হচ্ছে ওইখানে কেউ ছিল না। আমার ভাসুররা সবাই দূরে দূরে থাকে, কেউ ঢাকায় থাকে না। একজন ঢাকায় থাকে, উনিও তখন কি কাজে ব্যস্ত ছিল,
যার জন্য আমাকে ওই দিন ওইভাবে দৌড়ায় যাইতে হয়েছে। পরে আব্বু বলল যে দেখো পড়াশোনা নিজের জন্য, কিন্তু হাজবেন্ডটা পুরো লাইফের জন্য, তুমি সেমিস্টার ড্রপ দিয়ে ওর সেবাটা করো। তখন ওই 6 সেমিস্টারটা ওইভাবে চলে যায়। এখানে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে 6 সেমিস্টার যখন ফাইনাল দিব তখন কিন্তু আব্বু আম্মুর কাছ থেকে, কারণ এই অ্যাক্সিডেন্ট করার পরে আব্বু আম্মু কিন্তু এদিকে এসে আব্বু আম্মুর অনেক খরচ হচ্ছে। পরে আমি স্যারকে জানাই, এমনকি হাসপাতালের কাগজপত্র এনে দেখাই, দেখানোর পরে ওই ডিউ রেখে 25,000 টাকার মতো ডিউ রেখে আমি পরীক্ষা দিই ফাইনাল। তারপরে ওনাকে নিয়ে যখন বাসায় যাই, ও নারায়ণগঞ্জে ওনার ওইখানেই উঠার পরে নারায়ণগঞ্জে ওঠার পরে উনি বেডে ছিল 4.5 মাস, প্রস্রাব পায়খানা সবই বেডে। পরে ওইভাবে করে উনি একটু একটু করে সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে আমি ওনাকে বললাম যে তাহলে আমাকে তো আবার সেমিস্টারটা শুরু করতে হয়, যেহেতু এখন আপনি একটু সুস্থ আছেন। তখন যে আমি ওইখান থেকে 7 সেমিস্টারটা আবার শুরু করি। সেই সকাল 4টায় উঠে 5টার দিকে রওনা দিয়ে 8:30টায় ক্লাস ধরা, তারপরে আবার 4টা পর্যন্ত ক্লাস করে বাসায় যাইতে যাইতে অনেক সময় 8:30টাও বেজে যায়। কারণ আর সকালবেলা যাও একটু ফাঁকা থাকে, যাওয়ার সময় অনেক বেশি কষ্ট হয়, 4.5 ঘন্টা অনেক সময় লেগে যায়। তারপরে ওইখানে আবার গিয়ে সংসারের কাজ, ওনার রান্না, এইসব করে আমি ভার্সিটির কাজ করে দেখা গেছে যে আমি কোনোদিন রাতে 2 ঘন্টা হয়তো ঘুমাইতে পারি না, সম্ভব হয় না। এত কষ্ট করেও আমি ভার্সিটির সকল কাজ সকল কিছু করতেছি। কিন্তু মিড টার্ম পরীক্ষার আগে একটা দুর্ঘটনা আমারও হয়, সেটা হচ্ছে আমি পোস্তগোলায় অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করা ঠিক ওই যে বুড়িগঙ্গা সেতুতে কিছুদিন আগে 2-2.5 মাস আগে একটা হয়, ধর্মঘট হয় সম্ভবত শ্রমিকদের অথবা বাস চালকদের। ওই দিনে ওই ঝামেলার মধ্যে আমি পড়ে যাই এবং সেইখানে আমি ওই যে মিড টার্ম পরীক্ষার জন্য কিছু টাকা আমি ম্যানেজ করছিলাম, ওই টাকাটা এবং ব্যাগটা আমার হাত থেকে যখন আমি ঝামেলায় পড়ে যাই তখন কে জানি কোন দিক থেকে নিয়ে যায় আমি বলতে পারি না, যার জন্য তখন এসে আমার ভার্সিটিতে ওই জিনিসটা ক্লিয়ার করা হয় নাই, আমি মিড টার্ম পরীক্ষাটাও দিতে পারি নাই। এবং বিপদ এবং দুর্ভাগ্য কোনোভাবেই আপনার পিছু ছাড়ছে না, আমরা দেখতে পেলাম এবং আমরা শুনছি আপনার গল্পে। সো একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে আপনার। আমরা শেষে যাব, আমরা একটু কথা বলতে চাই আপনার হাজব্যান্ড মামুন, যিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার স্টুডিওতে। আমরা একটু তার সঙ্গে কথা বলে আসি। মামুন, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন? জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঢাকা FM 94K। আচ্ছা, আমরা আপনার স্ত্রীর গল্প শুনছিলাম, আপনিও শুনছেন, আমরা জানি আপনি শুনেছেন। এখানে অনেক ধরনের কথা উঠে এসছে। তার সঙ্গে আপনার যে পরিচয়টা, সেটা আপনার এক বন্ধুর মাধ্যমে আসলে তার সঙ্গে আপনার পরিচয়, যিনি এক ধরনের জালিয়াতির মধ্য দিয়ে শানুকে বিয়ে করতে চেয়েছিলেন এবং সেখানে মোটামুটি আপনার কারণেই আসলে সেই জায়গা থেকে একটু হলেও নিরাপদে থাকে শানু, এবং ফাইনালি আস্তে আস্তে আপনি তার সঙ্গে মানে তার ব্যাপারে একটু অন্যরকম করে চিন্তা শুরু করেন। এটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল, কিভাবে, একটু যদি বলতেন। তো আসলে এই বিষয়টা যদি আমাকে বলতে হয় তো আমার বন্ধুর কথা দিয়েই বলতে হবে, যে তার সাথে আমার ছোটকাল থেকে বেড়ে ওঠা, একসাথে খেলাধুলা করা, স্কুলে যাওয়া। তো একটা মানে বলা যায় যে শৈশবকালীন বন্ধুত্ব আর কি। তো তারপর থেকে যখন আমরা কিশোর পর্যায়ে পৌঁছাই, তারপরে সে দেশের বাইরে চলে যায়, দীর্ঘদিন সে দেশের বাইরে কাটায়। তো যাওয়ার আগে অবশ্য একটা বিয়ে করে সে, তার মা মারা যাওয়ার কারণে সে বিয়ে করে। তো ওর 2টা বাচ্চা থাকে, ওই বাচ্চাদেরকে রেখেও বিদেশে চলে যায়। আর আমি তখন BM কলেজ বরিশালে আমি তখন লেখাপড়া করি। তো জানতে পারি বাড়িতে এসেও বিদেশে চলে গেছে।
এই আর কি। তো একটা পর্যায়ে ও দেশে এসে আমার কাছে আসে ঢাকাতে, এসে আমাকে এই শানুর বিষয়টা সম্পর্কে বলে। তো বলার পরে আমি প্রথম অবস্থায় বিষয়টাকে আমি হেয়ালিপনা করেই নেই যে বিদেশে থাকছে একটা মেয়ের সাথে ওর ক্রস কানেকশানে কথা হয়েছে, এটা হতেই পারে। তো একটা পর্যায়ে আমাকে বলে যে আমি একটু নোয়াখালীতে যাব, তো কিভাবে কি করা যায়। তো আমি ওকে পার্সোনাল বিষয়ে ওর এটা চিন্তা করে আমি ওকে বললাম যে এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমার, তুমি ভেবে দেখো কিভাবে কি করবে না করবে। তো আমার থেকে চলে যায়, চলে গিয়ে ও নোয়াখালীতে যায় বা খুলনায় যায় আমাকে বলে না প্রথম। তো কয়েকদিন পরে আবার ফিরে আসে, এসে হঠাৎ আমাকে ফোন দেয় যে আমি তো ঢাকায় আসছি। তো ভালো কথা, তো বাসায় চলে আসো। আমি তখন ব্যাচেলর থাকি, একটা রুম নিয়ে থাকতাম। তো সেভাবে আমার কাছে চলে আসে। আসার পরেও আমি দেখি যে ও রাতে শানুর সাথে ও আমার থেকে উঠে গিয়ে, মানে বাড়িটা একটু বড়টা, একটু জায়গা বেশি ছিল, তো ঘর থেকে রুম থেকে বের হয়ে ও ছাদে যায়, একতলা বাড়িটা। তো ছাদে গিয়ে ও অনেকক্ষণ গল্প করে বা কথা বলে। আচ্ছা, আমি তখন চিন্তা করি, শানু কিন্তু বলেছে যে সে 1 থেকে 2 মিনিটের বেশি কখনোই কথা বলেন না আমার সাথে, না মানে আমার সাথে তো শানুর কথা হচ্ছে না, ওই লোকটির সঙ্গে, আপনার ওই তো বন্ধুর ও সঙ্গে। ছাদ থেকে বেশ কিছুক্ষণ পরে আসে আর কি। আচ্ছা আচ্ছা। তো আসলে আর কি আমি বললাম কি দেখি, কি রে ফোন আসলো আর বাইরে চলে গেলি। তো ঘরে তো আমি একাই ছিলাম, তো এমন বন্ধু হয়ে কি লাভ হলো যে তুই আমার সামনে কথা বলতে পারছিস না বা কথা বলবি না। তো আমাকে বললো যে না, কিছু কিছু বিষয় আছে, এটা পার্সোনাল। আমি বললাম ওকে। তো যাই হোক, একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে ওর 2টা বাচ্চা আছে, ওর ওয়াইফ আবার আমাকে ফোন দেয় যে মামুন ভাই আপনি জানেন কি জানি না, ও তো বাড়িতে কোনো টাকা পয়সা তো বিদেশে থাকা অবস্থাও দেয় নাই, উপরন্তু আরও 2-3 বিঘা জমি ছিল তাও বিক্রি করে ফেলছে। ও বিদেশ থাকা অবস্থায় ওর একটা ঘর ছিল, সে ঘরটাও বিক্রি করে ফেলছে। এখন তো আমি ছেলে মেয়ে দুটো নিয়ে আমার বাড়িতে খুব কষ্টে আছি। যা হোক, তা আমি তখন ওর বিষয়টাও একটু আওয়াজ করি এবং ওর ওয়াইফকে আমি বলি যে দেখেন আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি যদি মানে আমি আপনার যাতে কোনো ক্ষতি না হয় আমি পারলে সেরকম কিছু করবো আর কি, তবে উপকার করতে পারবো কিনা আমি জানি না। তো যাই হোক, ওর ওয়াইফকে আমি আশ্বস্ত করার পরে আমি ওর কাছে বিষয়টা ডিটেলস আর একটু জানতে চাই। তো তখন ও আমার ওই বন্ধুটা কেন কি কারণে যেন একটু এড়িয়ে যায়, কারণ আমি ওকে মানে তখন পুরোটা সাপোর্ট করতে পারছিলাম না বা করছি না। তো একটা পর্যায়ে আমি আমার ফোন থেকে ও এক সময় না, আমি ওর কাছ থেকে ওর নাম্বারটা নেই, এই যে আমার বর্তমান যে আমার ওয়াইফ এর নাম্বারটা আমি কালেকশন করে ওকে আমি ইনফরমেশনটা ওকে দিই যে আপনারা কি করছেন, দেখেন বিষয়টা তো আসলে ওরকম না, তো আপনারা কতদূর কি চিন্তা ভাবনা করছেন আমি জানি না, ওর কিন্তু এরকম বাচ্চা আছে 2টা, ও কিন্তু বিবাহিত একটা ছেলে। যা হোক, এইভাবে চলে যায়। নেক্সট ওর এই বিপরীতে শানু আপনাকে কি বলেছিল? না, বিপরীতে শানু আমাকে তখন বলছিল যে এটা তো আসলে আমরা তো ওকে আগেই ক্যান্সেল করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আর আপনার চিন্তা ভাবনা না করলেই ভালো হয়, বা আপনার এই বিষয়টা নিয়ে আর নাক গালানোর দরকার নেই। তো জাস্ট এতটুকুই। তো একটা পর্যায়ে বেশ কিছুদিন পরে আবার বিপ্লব, মানে আমার ওই ফ্রেন্ডটার নাম বলে ফেললাম, ও আবার আমাকে ফোন দেয়। ফোন দিয়ে ও আমাকে বলে যে আমার তো এরকম গার্জিয়ান নেই, তা তোর তো একটু আমার সাথে যেতে হবে। আমি বললাম সরি, আমি পারলাম না, তুমি অন্য ব্যবস্থা করো। তো যাই হোক, ওভাবে আমিও তখন ওকে দিই না। তারপরে আবার আমিও মানে শানুর নাম্বারে আমি আবার ট্রাই করি, তখন ওর বাবা মার নাম্বার আমার জানা নেই, ট্রাই করে খোঁজ খবর নেই। তখন ও আমাকে ওই একই কথাই বলে যে না, এই বিষয়টা অলরেডি ক্যান্সেল, বা এটা নিয়ে আর কোনো কথা হবে না, বা এটা নিয়ে আর কোনো অগ্রসরতা নেই। যাক, এভাবেই চলতে থাকে। বেশ কিছুদিন পরে, মাস 6 হবে আনুমানিক, ততদিনে আপনি আপনার বন্ধুকে বুঝিয়ে দিয়েছেন যে না, ব্যাপারটি আসলে হচ্ছে না। না, আমি আমার বন্ধুকে আর ওইভাবে করে কিছু বলি না। আমি আর বলছি তুই যদি পারিস, যেহেতু আমাকে অ্যাভয়েড করছিল, মাঝে অ্যাভয়েড করছে, আবার আগায় আসছে, তা আমি ওকে বলছি ওকে নিয়ে আমার আসলে তখন আমি অলরেডি আমার টিচিং প্রফেশনটা নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত সময় কাটাইতাম, যার কারণে আমি আর ওকে ওই বিষয়টা নিয়ে অত চিন্তা ভাবনা করার সময় তখন আমার এরকম ছিল না, আর আমি করতে পারতাম না সেটাই সে সময়ের প্রেক্ষাপটে। যা হোক, একটা পর্যায়ে আর কি 6 মাস 6 পরে বোধ হয়, বা 4 মাস বা 6 মাস পরে শানুর সাথে থেকে আমার একটা ফোন আসে। তখন আমি হঠাৎ করে চমকে যাই, কী ব্যাপার, এই নাম্বারটা থেকে আবার ফোন আসলো, কী ব্যাপার। তখন আসলে আমি একটু মানে আমার প্রফেশনের দিক থেকে আমি নিজেকে অনেক সময় মানে যেভাবে করে আমার ওয়েট বা আমার যা কিছু আছে সেটাকে আমি আবৃত করে রাখতে চাইতাম।
তো সেভাবে করে আমি ওর ইনফরমেশনটা জানতে চাই। ও তখন আমাকে ফোন দিল, আমি ওর কাছ থেকে জানলাম যে ও বিষয়টা কীভাবে কী জন্য আমাকে ফোন দিয়েছে। জাস্ট ওর ভর্তির বিষয়টার জন্য আমাকে তখন ফোন দেয়। তখন আমি ওকে বিজিএমইতে তখন আমার একটা ছোট ভাই পড়তো। তো আমরা তো এই গল্পগুলো শুনেছি, মানে বিশেষ করে আমার আসলে এই কথাগুলো শুনতে শুনতে যে বিষয়টা মনে হচ্ছিল যে শানুর সাথে আপনার এক ধরনের যোগাযোগ তৈরি হলো, তাই না? মাঝে মধ্যে কথা, শানুর বাবার সাথে কথা। শানুর চেহারাটা আপনি কতদিন পর দেখেছিলেন? শানুর চেহারাটা অ্যাটলিস্ট আমি দেখি ওর সাথে যখন কথা হতো না, মানে ওর সাথে যখন মানে ওই ইউনিভার্সিটির ইনফরমেশনটা যখন আমি ওকে দিই, ইউনিভার্সিটি ইনফরমেশন দেওয়ার পরে হঠাৎ কয়েকদিন পরে মানে ইনফরমেশন আমি ইউনিভার্সিটি গেলাম, বিজিএমইতে যাই। বিজিএমইতে গিয়ে একটা প্রসপেক্টাস কালেক্ট করি। প্রসপেক্টাস কালেক্ট করার পরে আপনি একটু মাইকের সামনে এসে কথা বলুন প্লিজ, আমরা বুঝতে পারছি না। তো প্রসপেক্টাস কালেক্ট করে আমি কুরিয়ার সার্ভিসে আমি পাঠিয়ে দিই। পাঠানোর পরে বেশ কয়েকদিন পরে হঠাৎ ওর বাবা আমাকে ফোন দেয় যে আমরা তো এরকম ঢাকাতে আসছি, তো আপনি কোথায়? মানে ইউনিভার্সিটির সামনে যে দেখা হয়েছিল ওটাই হলো শানুকে প্রথম দেখা। যেহেতু আপনাদের পরবর্তীতে বিয়ে হয়, আপনার কি মনে হয়, মানে আপনি কি ফার্স্ট দেখেই কি শানুরকে পছন্দ করে ফেলেছিলেন? আমি একটু চমকে এই জায়গায় একটু অন্যভাবে জিজ্ঞেস করি যে শানুর প্রতি আপনার আকর্ষণের কারণটা কি? আকর্ষণটার কারণটা অ্যাকচুয়ালি আমরা নিজেদের মধ্যে এই কথাটা আমি অনেক সময় শানুকে বলেছি, বা অনলাইনে এখন আমি বলবো, সমগ্র মানে যারা অনলাইন শুনছে তারা সবাই জানবে যে আমি অ্যাকচুয়ালি শানুর ফার্স্ট হচ্ছে তার সম্পর্কে বিপ্লব আমার ফ্রেন্ড যে মানে তার বর্ণনা দিয়েছে আমাকে, বা তার সম্পর্কে যতটুকু আমাকে বলেছে, ইভেন তার কণ্ঠটা যে আমি আমার মানে মাথায় ফোনে যে গলার ভয়েস টোনটা আমি শুনেছি, তো সত্যি আমি তখন অনেক বেশি মানে ভালো লাগাটা আমার ভিতর থেকে তৈরি হয়েছে। কারণ আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এটাগুলো তো ওভারকাম করে আমি আসছি, তো অ্যাটলিস্ট আমি তার কণ্ঠটাই সবচেয়ে বেশি আমাকে আপ্লুত করেছে আর কি। বাহ, খুব সুন্দর একটা পয়েন্ট না? হ্যাঁ, এবং এরপরে আপনি আপনার সেই জায়গা থেকে তাকে অনেকবার প্রপোজ অথবা বিভিন্ন ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, যেহেতু আমি একটা ম্যাচিউরড লেভেল, মানে আমি একটা টিচিং প্রফেশন লেভেলে আছি, সে জানে যে আমি একটা টিচার, আমি তাকে তো সেভাবে করেই আমি তাকে মানে। কিন্তু বিয়ের যে গল্পটা শুনলাম, এইটা কেন হলো, এমন ভাবে কেন আপনাদের বিয়েটা করতে হলো? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই বিষয়টা আমি যখন ওকে বিভিন্নভাবে আমি কনভার্ট করার চেষ্টা করছিলাম, ম্যানেজ করার চেষ্টা করছিলাম, তো আমি দেখছিলাম যে কোনোভাবেই আমি তাকে, আপনার ভালো লাগার লেভেলটা এই জায়গায় চলে গিয়েছিল যে আপনি মানে চুরি করে বিয়ে করার মতো আর কি। আপনার কি মনে হয় না যে এটা ছেলে মানুষই, আপনি যে বারবার বলছেন যে আপনি একজন শিক্ষক, আপনার একটা নিজের ভারী কি ব্যাপারটা আছে, কিন্তু এই জায়গাটা আসলে সত্যি এত ছেলে মানুষটা আপনি কেন করলেন, কিভাবে কেন যে করলাম, তখন বিষয়টা আসলে এরকম ছিল যে আমি যে কোম্পানিটাতে তখন ইনভলভ ছিলাম, তো ওই কোম্পানির লেভেলে যে ধরনের ফর্ম ছিল, মানে ওই কোম্পানিতে কারোর সাথে কেউ মানে ইনভলভ হতে হলে বা কাউকে রেফারেন্স দিয়ে ইনক্লুড করতে হলে যে ফর্মটা ব্যবহার করা হতো, ওই ফর্মটা ছিল অ্যাজ লাইক একটা মানে কাবিনের যে বিয়ের কাবিনের কালার সেম কালারের ছিল। তখন আমি আপনার কি তখন একবারও মনে হয়নি যে এটা আপনি অনেক বেশি ছেলে মানুষই করছেন? না, সত্যি তখন আমার পাওয়ার আকাঙ্ক্ষাটা এমন ভাবে কাজ করছে তাকে, যে আমি সত্যি তখন আর এই জিনিসটা আমার মাথায় কাজ করেনি যে। এবার আপনি আমাদেরকে আর একটা গোপন কথা বলেন, সেটা হলো যে শানু যখন আপনার সাথে একই ছাদের নিচে বসবাস করতে আসলো, আপনার কি তখন মানে আপনি কি তখন ওকে সরি বলেছিলেন যে আপনি এটা ঠিক কাজ করেননি? মানে এক প্রকার অপরাধ বোধ তো কাজ করা উচিত নাকি? তাকে একটা মানে বাধ্য করে ফেলা, সেই অনেক লক্ষ্মী মেয়ে। ঘটার পরপরই তো ও তো চলে গেল নোয়াখালীতে, আমি তখন আমার অপরাধ বোধ গুলো সব জাগ্রত হতে শুরু করলো। আমি কখনো অনলাইনে মানে আমি কখনো তাকেও প্রকাশ করিনি। একটা বছরও পড়াশোনা করেনি, একটা বছর ও ঢাকাতে ছিল না। ওর যেই ড্রিম, ও মা একটা নিজেকে অনেক
ভালো জায়গায় সে দাঁড় করাতে চেয়েছিল। তো সেই জায়গা থেকে আপনি কি ওকে সরি একজন বলেছিলেন? ভবিষ্যৎ ফ্যাশন ডিজাইনার হবে শানু, তার এমন একটা স্বপ্ন, এর মধ্যে আপনি এমন একটা কিছু করলেন, মানে একটা সাইন করিয়ে নিয়ে বললেন তুমি আমার স্ত্রী, এবং মেয়েটি ব্যাপারটি এই ধাক্কাটি সহ্য করতে না পেরে পড়ালেখাটা অফ করে দিয়ে সে বাড়িতে ফেরত গেল। না, সেই জায়গাটার কথাই আমি বলছি যে ওই সময়টা আসলে আমি এত বেশি আমার ভিতরে যে আমি তো তখন অলরেডি আমি রাগ করে মানে প্রফেশনটাকেই আমি কি চেঞ্জ করে ফেললাম যে আমি আর টিচিং প্রফেশনেই থাকবো না। মানে অনেক বেশি নিজের না, উপরে সব আমি ঠিক আছে, কিন্তু সরি কি বলেছিলেন এইটুকু একটু বলেন। না আসলে আমার ওইভাবে সরিটা বলা হয়নি। আজকে সরি বলে দেন, এটা আমাদের রিকোয়েস্ট। এখনই বলতে হবে? বলেন না, একটু শুনি, যেহেতু সরির ব্যাপারের মধ্যেই আমরা আছি। আপনি কি ফিল করছেন, মানে সরি ফিল করছেন কিনা? যদি ফিল করেন তাহলে অবশ্যই আমি ঠিক হয়নি বিষয়টা। শানুর সম্পর্কে আসলে যেহেতু সে আমার সহধর্মিনী, আমার ধর্মমতে ইসলাম মতে আমাকে পরকালেও আমাকে তার সাথেই আমার ইয়া হবে, তো সেহেতু আমি আর আজকে কিছু মানে কোনো কিছুই আমি রেখে বলবো না। সত্যি সত্যি আমি তার লাইফটা ধ্বংসের পিছনে বা না না, ধ্বংস না, সেই আমরা মানুষের নিয়তি তো অনেক ভাঙা গড়া, এই যে একটা উত্থান পতন, এই উত্থান পতন পরিস্থিতি তৈরি করার জন্য বা এই যে একটা ওয়াকার্ড পজিশন যেটাকে আমি বলবো, যেটা ব্যাড সিচুয়েশন, এই সিচুয়েশনটা তৈরির জন্য অনলি আমার কাছে আমি নিজেই মনে হয় অনেক বেশি দায়ী, এবং পার্সেন্টেজ আমার দিকেই আমার মনে হয় অনেক বেশি। তো সরি বললে কি আর এই মানে এর যে সরি মুখ দিয়ে সরি বললে মনে হয় আমার এতটুকু আর এটা কাভার হবে বলে আমার মনে হয় না। তো তারপরেও আমরা মনে হয় জুয়েল মামুনের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। না না, বলছিল তো সরি, বলুক না, সরিটা একটু বলুক না। আপনি শানুকে সরি বলাবেনই? বলাবই। বলেন মাউন ভাই, আমার মনে হয় শানুর ভালো লাগবে। আসলে আমি শানুকে অনেক কষ্ট দিয়েছি, অনেক মানে বিশেষ করে যে পিরিয়ডটা আমি তার পড়াশোনার রানিং পিরিয়ডটা, আমি যে সে হঠাৎ করে যে চলেও যাবে এরকম মানে ঢাকা শহর ছেড়ে, আমি বিয়েও করলাম, কাবিনে সইও নিলাম, আর তার দেখাও পেলাম না, মানে এই যে একটা বিষয় আমাকে যে কত যন্ত্রণা দিয়েছে, বা এই বিষয়টা যে আমি কত মানে নিজের ভিতরে নিজে আমি প্রকাশ করিনি, যে আমি যে কত অপরাধ নিজের ভিতরে আমি ফিল করেছি, যে আমি বিবাহ কি জিনিস এটা আমি নিজেও কখনো আজ করতে পারিনি। পারার কথা না, আপনি যেভাবে বিয়ে করেছেন, বিয়েটা তো অনেক মানে শুধু একার না, একটা সামাজিক একটা অনেক ধরনের ব্যাপার থাকে, কারোর সাথে যে বিষয়টা আমি শেয়ার করব। আচ্ছা, চুমকিয়াপুর যে রিকোয়েস্টটা ছিল আমরা সেটা আপনার কাছ থেকে শুনতে চাই আসলে। হ্যাঁ, তো এখন আসলে আমি সেই প্রেক্ষাপটটা শানু সরি বললে কি আদৌ আমাকে সেইভাবে রিসিভ করবে কিনা। মামুন ভাই, আপনি এই সরি বলার জন্য আপনি 3 মিনিট সময় নিয়েছেন, আপনি কি আসলেই সরি ফিল করছেন ব্যাপারটা? অবশ্যই অবশ্যই, আমি তাহলে বলুন। হার্ট থেকেই আমি ফিল করছি এবং আমি শানুকেই বলছি যে শানু আমি সত্যি সরি। গ্রেট। শানু, আপনার কিছু বলার আছে? মাইকের সামনে এসে কিছু বলুন। আসলে সরি উনি যদিও সরাসরি এভাবে না বলছে, কিন্তু ওনার ব্যবহারে আচার আচরণে অনেক বেশি ছিল যে উনি যে ভুল করেছে, এই জিনিসটা কিন্তু উনি অনেকভাবে প্রকাশ করছে। তো সেই হিসেবে তখন থেকেই আর আমার রাগ তেমন ভাবে ছিল না, কিন্তু যেটা সত্য কথা আমার রাগ কিন্তু এখনো আছে, হ্যাঁ, তবে ওইভাবে নাই যেটা প্রথম দিকে ছিল। এখন যে সরি বললো এরপরে কি রাগটা এরপরে আছে? কিন্তু আর রাগ থাকা উচিত না শানু, এই কারণে কিন্তু সরিটা বলালাম মামুন ভাইকে দিয়ে। এখন শুনলাম, তাহলে আপনি বলেন যে আমার আর কোনো রাগ নেই। এখন আর রাগ নেই, তবে ওনাকে যেটা বলবো, উনি একটা জিনিস আমার কাছ থেকে অনেকদিন শুনতে চায়, সব সময় শুনতে চায়, কিন্তু আমি কখনো ওনাকে বলি না। কারণ হচ্ছে আমি তো ওইভাবে করে আমার যে স্বপ্ন ছিল আমি ওইভাবে করে পাইনি, সেই হিসেবে আমি ওনাকে কখনো বলি নাই। তো সেই হিসেবে আজকে বলতেছি যে আমিও কিন্তু আসলে আপনাকে অনেক বেশি পছন্দ করে ফেলছি। তবে যেটা চুমকি আপু, এখানে একটা কথা বলা দরকার, যে আমি যে 1 বছর বিয়ের পরে নোয়াখালী ছিলাম, আমি যে ওনার সাথে কথা বলি নাই, উনি কিন্তু ওটার প্রতিশোধ নিয়ে নিচ্ছে। সেটা কিরকম, আমি কাছে আসার পরে, হ্যাঁ, প্রতিশোধটা এমন ছিল যে পুরো 1.5 বছর আমি মেন্টালি টর্চারে ভুগছি। এমন ওনাকে যদি আমি বলতাম যে এই জিনিসটা কেন হচ্ছে,
কেন ওই যে 1 বছরের কথা মনে নাই, আমি এরকম সারা রাত না ঘুমিয়েছিলাম, আমি এরকম না খেয়েছিলাম, মানে উনি প্রতিশোধ পুরো হাড়ে নিছে। তার মানে ভাইয়া এবার বলেন এটাও যে আমার ভালোবাসা, দোষটা ছিল এটাও কোথায়? ভালোবাসা। না, একটা মানুষ একটা মেয়েকে পছন্দ করে, সেই মেয়েটা সেটাকে মানে পজিটিভ ভাবে নেয়নি কিংবা সাড়া দেয়নি কিংবা প্রেম করেনি, এটা কি তার দোষ? আর এই জন্যই কি আমি আবার সেই 1.5 বছর কষ্ট পাবো? একদিকে 1 বছর পরে আবার 1.5 বছর, হয়তো আপনি ফিরে না আসলে সে বাকি জীবনটা এভাবেই কষ্ট পেয়ে কাটাতো। টোটালি 2.5 বছর হতেও তো প্রতিশোধ পারতো। নিয়ে ছাড়ছে। ওকে, তো তাহলে তো আরো একবার সরি বলাতে হবে, তা দরকার নাই। তো আপনি বলেন, আপনি আসলে কি বলতে চেয়েছেন যা আজও বলেননি তাকে? না, ওই যে যেটা বললাম যে না আমিও ওনাকে পছন্দ মানে করেছি, সেটা হচ্ছে অনেক পরে। পছন্দ করা শব্দটা এবং আরেকটি শব্দ ভালোবাসা, আরেকটি শব্দ আছে। সেখানে কিন্তু অনেক সেটা- বিস্তর ফারাক। সেটা না হয় অফ ইয়ারে বলি। না, না, অন এয়ারে বলেন, কারণ আজকে মামুন ভাই অনিয়ারে যেহেতু একজন সরি বললো, আপনার কথাটাও আমি অনিয়ারেই তো হওয়া সরি উচিত। বলার মতো কিছু করি নাই। না, আপনাকে sorry তো বলতে ভালোবাসার পারেন। কথাটা বলা উচিত। আচ্ছা, সেটা হচ্ছে হ্যাঁ আমি ওনাকে ভালোবাসি, অনেক বেশি বাসি, কিন্তু এই জিনিসটা আমি প্রকাশ করতে পারি না আর করি না রাগে। কারণ হচ্ছে আমি যদি সকল প্রবলেমটাকে কাটিয়ে উঠতে পারতাম তাহলে হয়তো আমার এই রাগটা থাকতো না। এখন যতই প্রবলেমে পড়ি ওনার উপরে আমার রাগ তত বাড়ে, যতই পড়ি ততই রাগ ওনার উপরে আমার বাড়ে। আমার মনে হয় রাগটা না করাটাই ভালো। আপনারা কিন্তু দুজন রাগের কারণে কিন্তু আমাদের দুজনের ভিতরে ঝগড়াঝাটি হয় না। না, ফাইন, ঝগড়াঝাটি আজকে হয় না, কাল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মামুন ভাইকে একটু জিজ্ঞেস করি, আপনাকে এর আগে আপনার স্ত্রী কখনো ভালোবাসি এটা বলেছেন? না, আমি এখনো তার মুখ থেকে শুনিনি, কারণ আমি এইমাত্র মনে পড়ে, শুনেছেন। এইমাত্রই শুনলাম। আমি লাকি, আমি সাকসেস। তো একটা কথা আমি উল্লেখ আসলে আমরা সাকসেস হতে চাই। এক্স্যাক্টলি। যে আমি যে এই, একটা বছর, হ্যাঁ। একটা কথা আমি একটু ইনক্লুড করবো, একটা বছর যে আমি ঘুমোইনি রাতে, আমি রাত্রে 10টার পর দেখাচ্ছে আমি ট্রাই করছি ফোনে, চিন্তা করছি এখন রিসিভ করে না, এবার মনে হয় রিসিভ করবে। এমনও রেকর্ড আছে যে আমি 203 বার পর্যন্ত আমি ফোন দিয়েছি রাতে, এবং সেই টাইমটা হচ্ছে 10টার পর থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত। আমি জানতাম সে ফজরের নামাজ পড়ে বা নামাজ কালাম পড়ে। এইভাবে করেই কিন্তু আমার এই যে একটা বছর কেটেছে, যে আমি একটা রাত আমি ঘুমোতে পারিনি। একটা রাত আমি ঘুমাইছি, আমার মনে পড়ে না যে একটা রাত আমি ঘুমাইছি। ওকে, তো সেই কষ্টগুলি তো আজকে এতদিনে নিশ্চয় চলে গেছে, তারপর আজকে তো হ্যাঁ, তারপরে একটু অন্যরকম যেদিন- ভালো লাগা নিয়ে আজ বাসায় ফিরে হ্যাঁ, যাবেন। যেদিন আমি তাকে সে আসলো নোয়াখালী থেকে ঢাকায় আসলো আমার বাসায়, বা আমি বাসা নিলাম, তো আমি সবকিছু ভুলে গিয়ে আমার মনে হয় যে একটা মানে সন্তান সম্ভবা মা সেই বুঝে যে আসলে সন্তান ধারণের কি ফিলিংস এবং সন্তান প্রসবের কি ফিলিংস এবং সন্তান কোলে নেওয়ার কি ফিলিংস। আমি ঠিক সেরকম ভাবে আমার কাছে মনে হয় যে সুন্দর, আমি- খুব সুন্দর কথা। আমি এরকম ভাবে আমি তাকে পেয়েছি বলে আমার বিশ্বাস হয়। যদি রবি ঠাকুর বলেছিলেন কোন একটা হেমন্ত মনে হয় যে হৈমন্তী আমার সম্পত্তি নাই, হৈমন্তী আপনার সম্পদ। তো আমি আসলে আমার লাইফে আমার থিম থেকে আমি আমার ভিতর থেকে একদম হার্টলি আমি শানুকে আমার সম্পদ হিসেবে আমি আগেও ভাবি, এখনো ভাবি, এবং আপ টু মাই ডেথ আমি এভাবেই তাকে ভাববো। ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসা সারা জীবন থাকবে বিদ্যমান। শানু, আপনি আপনার হাজবেন্ডকে বোধহয় আপনি করে বলেন। এখনোই আপনি বলি, সেটা হচ্ছে আমি কেন জানি ওনাকে তুমি বলতে পারি না। আচ্ছা। আমার ভিতর থেকে আসে না, হয় না। মানে উনি কি কখনো আপনাকে রিকোয়েস্ট করেন উনি যে? অনেক রিকোয়েস্ট করেছে, অনেক ভাবে এটাকে বোঝানোর চেষ্টা সোহেল, এটা করেছে। আমার পরিচিত আরো 2-1জনকেও আমি দেখেছি যারা বলেন। আচ্ছা, এটা বোধহয় একটা শ্রদ্ধা বোধ থেকে চলে আসে। ওকে, আমরা ওই চ্যাপ্টারে না যাই। না না, এটা সত্যি অনেক চমৎকার। মানে এটা কিন্তু খুবই রেয়ার, তাই না? যে স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে, এটা কিন্তু দেখাই যায় না। আমরা একটা সময় টিপু সুলতানে দেখতাম যে ঠিক আছে জুয়েল, আমরা শাহজাদা, এখন নবাব আমাদের তারা তাদের স্ত্রীকে আপনি করে বলছেন। ভালোবাসার গল্পে যাই। তো এটা ভালোবাসা চুমকি আপা, আমরা এটা আসলে ভালোবাসা এবং শ্রদ্ধা দুটি ব্যাপার এখানে উঠে এসছে। সো গল্পটা এখানেই শেষ হলে হয়তো বা খুব ভালো হতো, কিন্তু আমরা সবাই কম বেশি ভালো থাকি এবং ভালো থাকার মধ্যে দিয়ে যাই, চেষ্টা করি। আজকে আমরা শুনলাম শানুর গল্প এবং শানু এবং মামুনের গল্প।
তাদের শানুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মামুনের সঙ্গে আজকের দিন পর্যন্ত কেমন যাচ্ছে। গল্পে আমরা শুনেছি যে শানু তার পড়ালেখা থামিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে শানুর পরিবার এবং মামুন তার যে নিজের যে পরিবারটি রয়েছে, তার যে সংসার, তারা মোটামুটি থমকে আছে, সেইভাবে ভালো দিন কাটছে না প্রতিটা ক্ষণ। এবং এই পরিবারটার মানে একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছো, আমাদের কিন্তু আজকে ধরো ভালোবাসা বলতে আমরা যেটা বুঝি সেই চ্যাপ্টারটা কিন্তু ওইভাবে আসেনি, যেটা একদম শেষে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে অনেক সুন্দর এবং অদ্ভুত সুন্দর একটা গল্প শুনলাম। পুরোটাই ছিল কিন্তু ফ্যামিলির প্রতি ভালোবাসা, বাবা মা সন্তানের রিলেশন, তারপরে ওর নিজের প্রতি এক ধরনের ভালোবাসা, আত্মবিশ্বাস, তারপর ওর দাদা চাচা সবকিছু মিলায় না একদম মানে অদ্ভুত টাইপের একটা বন্ডিংস এর গল্প আমরা শুনলাম। ফাইনালি এসে তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনটাও কিন্তু অনেক অদ্ভুত মজার এবং সুন্দর। কোথায় শুরু হয়েছিল আর কোথায় এসে আমাদের গল্পটা শেষ হলো এবং আজকে নিশ্চয়ই দুজনে একটি অদ্ভুত ভালো লাগা নিয়ে বাসায় ফিরে যাবেন। কারণ কিন্তু সব থেকে কষ্টের যেটা, শানু এত সুন্দরভাবে সবকিছু চিন্তা করেছে কিন্তু সবসময়ই ওকে কোনো না কোনো কষ্টের মধ্যে দিয়ে বা ওদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং এখন এত সুন্দর একটা মানসিকতা ওরা নিয়ে যাবে কিন্তু বাসাটার মধ্যে কষ্ট। আমি জুয়েল একটু ডিরেক্টলি এখানে একটা রিকোয়েস্ট বলি বা একটা অ্যাপ্রোচ হতে পারে, এটা যে শানুর আমরা যতদূর শুনেছি যে অলথ্রো খুব ভালো রেজাল্ট করে আসছে, ভালো স্টুডেন্টলি, ইউনিভার্সিটিতেও ভালো করছে। তো ইউনিভার্সিটিগুলোতে তো একটা স্কলারশিপের নিয়ম আছে বা সমস্ত ইউনিভার্সিটিতে এই ফ্যাসিলিটিসটা থাকে। তো আমাদের অনুষ্ঠান যদি আজকে শান্তামারিয়ামের অ্যাডমিনের থেকে কেউ শুনে থাকেন অথবা স্যাররা ম্যাডামরা কেউ যদি শুনে থাকেন, তাহলে যদি শানুর দিকটা একটু নজর দেন বা ওর যদি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে সেখানেও যদি একটু সাজেশন দেন, দিয়ে ওর যদি কোনো রকমের একটা স্কলারশিপের ম্যানেজ করা যায়, তাহলে মনে হয় জীবনটা অনেকখানি ওদের কষ্টটা একটু ঘুচে আসে। এবং এই মেয়েটির সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে কিন্তু দুর্ভাগ্য সবসময় ছিল। হ্যাঁ, কোনো না কোনো ভাবে ব্যাপারগুলি যেন পজিটিভ হচ্ছিল না, মনের মতো হয়নি। সো আমরা চাই না শানুর ক্যারিয়ার এবং শানুর যে স্বপ্ন একজন ফ্যাশন ডিজাইনার হওয়া এবং সেখানে থেমে যাবে। এবং শানুর যে হাজব্যান্ড, যিনি একটি মাল্টি লেভেল মার্কেটিং যে কোম্পানিগুলি ছিল বাংলাদেশে সেখানে কাজ করতেন, তিনি একজন শিক্ষকও বটে, কিন্তু ব্যবসায় এত ধরা খেয়েছেন তিনি, ফাইনালি অনেকগুলি টাকা ধরা খেয়ে এই দারুণ আজকে কি বলবো দারুণ একটি পরিবার তারা এখন খুব একটা ভালো নেই। মামুন সাহেব, আপনি কি করছেন আসলে এই মুহূর্তে? কোনো জব করছেন নিশ্চয়ই? কথা অনলাইনে আমি আর বলবো, আসলে আমি একটা জব তো অবশ্যই করছি, যেহেতু আমাকে এখানে আমার নিজের বাড়ি নেই, আমাকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, আমাকে আমার সংসারটাকে চালাতে হচ্ছে, সেহেতু আমি ছোটখাটো একটা জব মানে কোন রকমে বেঁচে থাকা আর কি। সেটা আপনাদের ফ্যামিলি চালানোর জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, অনেকটা কষ্টকর। যেটা আপনি কি চেষ্টা করছেন অন্যান্য মানে জবটা সুইচ করা অথবা অন্য কোথাও একটু ভালো কিছু করবার জন্য? ভালো কিছুর জন্য তো অবশ্যই আমি সুইচ করছি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার গভর্নমেন্ট জবের যে এজটা, সেই এজটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আর কোম্পানির লেভেলটা থেকে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে একটা এখনকার নিয়োগ প্রক্রিয়া অবশ্যই আমার থেকে আপনারা আরো অনেক বেশি আপনাদের অবগত আছে, যে ভালো রেফারেন্স, স্ট্রং রেফারেন্স উইদাউট স্ট্রং রেফারেন্স না, এটা সব ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে না। না, আপনার লাকটা হয়তো ফেভার করেনি, এটাই হলো বড় কথা। আমি ভাবছি না, আমি এটাই ভাবছি যে আমার অবস্থান থেকে যে আমি নিজেকে আসলে আমার জীবদ্দশায় আমিও কখনো কোথাও আমি মাথা নিচু করে হাঁটিনি। আমার পূর্বপুরুষ থেকে যে জিনিসটা বয়ে আসছে, জানি না এটা পুরুষানুক্রমে ওদের ভবিষ্যৎ কি হবে আমার। তো আসলে আমি মানে মাথাটাকে যে একটু নয় কাজ করব বা কারো কাছে যে একটু ছোট হয়ে যাব, আমি সেইভাবে করে আমি আসলে নিজেকে এই জিনিসটা আমার মাথার ভিতরে আমি কোনো স্থান দিতে পারিনি, যে কারণে আমি অনেক কষ্ট করে চলছি। আমার পরিবার পরিজন অন্য যারা আছে তারা অনেকে আমার থেকে ভালো পজিশনে আছে, ভালো আছে, কিন্তু আমি মানে মধ্যবিত্তর যে সমস্যা, মধ্যবিত্তের একটা সমস্যা কিন্তু থাকে, মানে না পারে বলতে, না পারে সইতে, এরকম একটু সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন। আমরা দোয়া করছি এবং আপনার এই আত্মসম্মান বোধের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি
আপনার জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে এবং আমরা চাইবো আপনি সেই চেষ্টা চালিয়ে যাবেন। শানুর ব্যাপারেও একই কথা, শানু আমাকে বলছিল যে ভাইয়া এমন একটি প্রবলেম আমি আমার অফিসে মানে আমার ইউনিভার্সিটিতেও আমি আসলে জানাতে পারছি না যে আমি এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। টিচার হয়তো বা জিজ্ঞেস করছেন যে কেন ড্রপ করছি। আমার ফ্রেন্ডস তাদেরকেও আসলে আমি বলতে পারছি না পুরো বিষয়টা, কজ আমি ওই ফ্যামিলি থেকে উঠে আসিনি। সো তাদের জন্য আমরা দোয়াই করতে পারি এবং নিশ্চয়ই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং আমাদের সবার জীবনে এই ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকবেই এবং এটাই আসলে আমাদের জীবন। হিলোল ভাই কি বলবেন? আমরা শেষ করব। আমার দিক থেকে শুভকামনা এবং শুভকামনা যে শানু যে মিশনে আছে সেই মিশনটা ও প্রত্যেকবার শুরুর দিকে একটা ওয়ার্ড ইউজ করছিল, টার্গেট। যে টার্গেটটা নিয়ে এসে আছে, আশা করব যে সেই টার্গেটটা এসে পৌঁছাবে, ফুলফিল করতে পারবে। নিজের স্বপ্ন, বাবা মার স্বপ্ন, হাজব্যান্ডের স্বপ্ন, সবাই মিলে আসলে পরিবারের স্বপ্ন। আমরা আজকে আসলে একজন আত্মবিশ্বাসী মেয়ের গল্প শুনলাম। ও একবারও কিন্তু কাঁদেনি, ওর অনেক কষ্ট হয়েছে, কখনো কখনো কিন্তু ওর গলা ভিজে এসেছে কিন্তু চোখে পানি আসেনি। এটা আসলেই অনেক মানে আমার ভালো লাগার একটা ব্যাপার। শ্রোতাদেরও হয়তো ভালো লেগেছে। আগামী অনুষ্ঠানে আরো নতুন আমরা ভালোবাসার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব না, সরি, আপনাদেরকে শোনাবো। আপনাদের আশা করি ভালো লাগবে। সবাই শানুর জন্য দোয়া করবেন, শানুর সুন্দর এবং মানে কি বলবো অনেক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। আর আমি একটু লাস্টে বলে দিতে চাই যে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে SMS করেও জানাতে পারেন। সবচাইতে ভালো হয় যদি পুরো চিঠি আকারে আপনার গল্পটা লিখে আমাদের এখানে পাঠান অফিসে, অথবা নিজে এসে যদি গল্পটা শুনিয়ে যেতে পারেন। এখানে টিম থাকে, তারা সবসময় গল্প শোনার জন্য প্রস্তুত, আপনাদের কথা শোনার জন্য প্রস্তুত। সেখান থেকে আমাদের যদি গল্পটা ভালো লাগে, সবার সাথে শেয়ার করার মতো মনে হয়, অবশ্যই আমরা অনুষ্ঠানে একসাথে বসে গল্প করব। আমি আমার ছোট ভাইটাকে একটু কিছু বলতে চাই না, আমার যে ভাইটা অনার্সে পড়ে ওকে কিছু অনিয়ারে বলতে চাই। সেটা হচ্ছে একটা কথা আমি বলি নাই যে আমার ভাইটা যখন ইন্টার কমপ্লিট করে তখন কিন্তু সে ভর্তির কিছু টাকা নিয়েই ঢাকায় আসে, যে সে ভর্তি হবে কিংবা ওইভাবে ম্যানেজ করে আসে, কিন্তু ওর টাকাটা দিয়েই আমার বাসা ভাড়া দেওয়া হয়, ওর ভর্তিটা ক্যান্সেল হয়ে যায়। এমনকি সেটা সে এত ধৈর্যশীল যে সে আব্বু আম্মুকে জানায় নাই। পরবর্তীতে সে আবার যখন সরকারি ইউনিভার্সিটিতে চান্স পায় তখন সে ভর্তি হয়। এমন আমি যে পরীক্ষা দিই নাই সেটাও কিন্তু মিড টার্ম পরীক্ষার দিনে আমার ফ্যামিলির কেউ জানে না, শুধু আমি আর আমার হাজবেন্ড জানি। আমার ছোট ভাইটা কিন্তু আমার সাথে থাকে, আমার সাথে থেকে সে ভার্সিটিতে পড়ে, কিন্তু সে জানে না। এখন সে শুনে হয়তো কষ্ট পাবে। আমি বলতেছি ভাইয়া তুমি কষ্ট পেও না, কারণ হচ্ছে নিশ্চয়ই আমার জন্য অনেক বেশি ভালো কিছু আছে, এই জন্যই এখন এই সময় যাচ্ছে। তবে আব্বু আম্মুকে বলবা না। ওকে, ও কি জানতো না আপনি টাকাটা কোথায় খরচ করেছেন? না, সেটা জানতো, সে জানতো, কিন্তু সে আব্বু আম্মুকে বলে নাই। কিন্তু সে এটা জানে না যে আমি মিড টার্ম পরীক্ষা দিই নাই। পরীক্ষার সময় আব্বু আম্মু জানতো যে আমি পরীক্ষা দিচ্ছি, যেহেতু ওনারা অনেক দূরে, আমি অনেক দূরে। আর আমি সবসময় প্রত্যেকটা জিনিসকে এত পজিটিভ ভাবে দেখি যে আমি যখন শান্তিবাগের বাসাটা ছাড়ি তখন কিন্তু অনেক অপমান আমি হই। ওনাদের কাছে 1 বছর ছিলাম, 1 বছরে কখনো কোনো টাকা আমাদের বাকি ছিল না। লাস্ট মুহূর্তে মাত্র 2500 টাকার জন্য ওরা আমাদের মাল রেখে বাসায় তালা দিয়ে দেয়। এই জিনিসটা মানে আমার ফ্যামিলির মতো অবস্থা থেকে আমি এসে আমি অনেক বেশি কষ্ট পাই এবং এটা আমি সহ্য করতে পারি না। তারপরও আমি আমার হাজবেন্ডকে এতটুকু বলছি যে নিশ্চয়ই আমার জন্য আরো ভালো কিছু আছে যার জন্য আমি এখন এই কষ্টটা পাচ্ছি। তারপরে আমার হাজবেন্ড জানে যে আমার স্কুটি খুব পছন্দের, মানে এতটা পছন্দের চুমকি আপু যে মনে হয় যেন রাস্তায় যখন একটা স্কুটি দেখি মনে হয় যেন এটা আমার। আমি হঠাৎ একদিন বলে ফেলছি এক আঙ্কেল যে আমি দাঁড়াই আছে, আমি বলি যে আমার স্কুটি। আঙ্কেল তাকে বলে যে তোমার মানে? তখন আমার হাজবেন্ড বলছে যে না, দুষ্টুমি করতেছে। এই মানে এতটা পছন্দের আমার স্কুটি। তখন আমার হাজবেন্ড বলে যে
মানে আমি যদি তোমাকে কোনো কিছু না দিতে পারি, তারপরও আমি তোমাকে একদিন একটা স্কুটি কিনে দিব। বাহ, আপনাদের স্বপ্ন এবং আপনার হাজবেন্ড, আপনাদের দুজনের স্বপ্ন সত্যি হোক এবং এই দোয়া করছি। সব শেষে একটু বলতে চাই, এই দুজন আজকে এসছে তাদের গল্প বলতে, এবং আমরাও আমাদের জায়গা থেকে শানুর ভার্সিটির কাছে একটু অনুরোধ পৌঁছে দিয়েছি। তারপর ওর হাজবেন্ড মামুন সাহেব তিনি বলছিলেন যে তার একটা রেফারেন্সের খুবই দরকার একটা ইন্টারভিউ কলের জন্য। সো কেউ যদি অ্যাটলিস্ট এই রেফারেন্সটুকু মামুন সাহেবকে দিতে পারেন, সেটাও তার জন্য অনেক ভালো হয় আমার মনে হয়। তো শেষ করছি আমাদের আজকে ভালোবাসার বাংলাদেশ। কেমন লাগলো জানাবেন। আশা করছি আগামী এপিসোডে আমাদের সঙ্গে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা ফ্যামের সঙ্গে থাকুন। দোয়া করবেন মামুন এবং শানুর জন্য, তাদের পরিবারের জন্য। আর আপনাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। শুভরাত্রি।